আসসালামু আলাইকুম। সবাইকে আজকে আমাদের এলইডিপির গ্রাফিক্স ডিজাইন কোর্সের ইলাস্ট্রেটরের আজকে সেকেন্ড ক্লাস, দ্বিতীয় নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আমি 11:10 থেকে ক্লাস শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সামহাও 2 মিনিট বেশি হয়ে গেল। ওকে, আমি তাহলে কথা শুরু করছি, ক্লাস শুরু করছি। আর আপনারা দয়া করে ভিডিওটা অন করার দরকার নাই, আমরা ভিডিও ছাড়াই ভিডিও মোডটা অফ করে রাখবো। আর হচ্ছে সবাই মাইক্রোফোনটাও মিউট করে রাখবো, যখন যিনি কথা বলবেন শুধু সে মাইক্রোফোন অন করবে। ওকে, তাছাড়া বাকি যারা আছে সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখবো। রাশেদ ভাই, আমার একটু কথা ছিল ভাই। জি বলুন। হ্যাঁ ভাই, আমি তো গতকালকে আপনাকে বলছিলাম যে আমি আসলে এই ক্লাসটা থেকে শিফট করছি, হ্যাঁ জি ক্লাস করব। বাট এখনো টাইম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। জি আমি আসলে 11টায় ক্লাস করতে যাচ্ছি আপনার সাথে আর কি। তো এই জন্য আজকে থেকে কন্টিনিউ এখানেই করবো আর কি। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আহ, ঠিক আছে, আপনি করুন, সমস্যা নেই। ঠিক হ্যালো আছে ভাই, thank you। ভাই, হ্যালো। আমাকে একটু সাজেস্ট করবেন যে এই কাজটা আমাদের গ্রাফিক্স কাজ করার জন্য কি ধরনের ল্যাপটপ ইউজ করলে সবচেয়ে বেশি সুবিধা হবে? আমি আসলে ল্যাপটপের কথা, আমি কনফিগারেশন আর কি, আপনার কনফিগারেশনটা কেমন থাকা উচিত। ওকে, এখন ভালোর তো শেষ নাই, আপনি যত ভালো নেবেন ততই, কিন্তু সর্বনিম্নটা আমি বলছি। ওকে, হ্যাঁ, সর্বনিম্নটাই। হ্যাঁ, সর্বনিম্নটা বলি, এর উপরে আপনি যত যাই পারেন। আপনি সর্বনিম্ন, ধরুন বর্তমানে যে অবস্থা বা আমাদের যে সফটওয়্যারগুলো, আপডেট সফটওয়্যারগুলো আসতেছে, তাতে ক্রয় 3 4 জেনের নিচে আপনার প্রসেসর নামবেন না। ক্রয় 3 4 জেন এবং র্যাম আচ্ছা সর্বনিম্ন 4 জিবি। ওকে, আচ্ছা সর্বনিম্ন 4 জিবি, এর উপরে 8 জিবি নিলে আরও ভালো হয়। আর কোরাই 3 4 জেন, এই দুইটাই তো আমাদের মেইন বিষয়, তাই না? আর হ্যাঁ, ওই বিট কত কোরাই হলে চলবে? বিট আপনি 64 বিটের উইন্ডোজ দিতে পারেন, 64 বিটের উইন্ডোজটাই ভালো হবে। গ্রাফিক্স যে গ্রাফিক্স ওটা কার্ড, কত হবে? হ্যাঁ হ্যাঁ। আপনি গ্রাফিক্স কার্ড লাগালে ভালো। ওকে, গ্রাফিক্স কার্ড লাগালে ভালো, তবে হচ্ছে এই যে আপনি যখনই হাসনাত জাহান আপনি আবার প্রেজেন্ট দিয়েছেন, হ্যালো। গ্রাফিক্স কার্ড লাগালে ভালো হয়, তবে হচ্ছে যদি না লাগাতে না লাগান বা হচ্ছে আপনার সমস্যা থাকে, সেক্ষেত্রে সমস্যা হয় না তেমন একটা। যে আপনি বলতে চাচ্ছেন সর্বনিম্ন 4 জিবি র্যামের লাগবে, তাই তো? হ্যাঁ, 4 জিবি র্যাম এবং কোরাই 3 4 জেন। আচ্ছা, কোরাই বুঝতে থ্রির পারলাম। ভিতরে কিন্তু আবার সেকেন্ড জেন আছে। ওকে, থার্ড জেন আছে, কিন্তু আপনার 4 জেন লাগবে। 4 জিবি লাগবে না? হুম। তবে আমি যেটা বলি সেটা হচ্ছে, এই গ্রাফিক্স কাজ কাজ করার জন্য বা এগুলো তো একটু র্যান্ডমলি কাজ করতে হয়, এই জন্য হচ্ছে ডেস্কটপই পারফেক্ট। ওকে, ল্যাপটপের চেয়ে ডেস্কটপই হচ্ছে ভালো হয় এইসব কাজ করার জন্য। আর আপনি এই কনফিগারেশনের দেখা গেছে ল্যাপটপ কিনতেও অনেক টাকা খরচ হয়। আমি টাকার কথা যাচ্ছি না, তারপরেও আর কি ডেস্কটপে থাকলে ভালো বুঝতে হয়, পারছি। তিনটা স্ক্রিন ব্যবহার করতে, স্ক্রিনটা বড় থাকে, তাই না? ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করছি। আমরা গতকালকে দেখেছি কিভাবে আমি একটা আমার ওয়ার্ক স্পেসটা সাজাতে পারি, এবং হচ্ছে আমি আপনাদের এই যে দেখেন, এখান থেকে আমি আপনাদের আমরা যে ওয়ার্ক স্পেসটা সেভ করেছিলাম সেটাকে আমি ক্লিক করে দিচ্ছি, আমি সেই ওয়ার্ক স্পেসে চলে যাচ্ছি। যে আমার এই ওয়ার্ক স্পেসে চলে আসছি। তারপর আমি দেখেছিলাম যে কিভাবে আমি একটা আর্টবোর্ড নিয়ে আসতে পারি, যেখানে আমি কাজ করব আর্টবোর্ডে, তাই না? তো আমি ফাইল থেকেও নিয়ে আসতে পারি, অথবা আমি কন্ট্রোল N দিয়েও নিয়ে আসতে পারি। এখান থেকে আমি প্রিন্টেতে আমি একটা A4 সাইজের আর্টবোর্ড নিচ্ছি। এখানে পয়েন্ট আছে, আমি পয়েন্ট এত ভালো বুঝি না, আমি হচ্ছে কী করব, ইঞ্চিতে নিয়ে নিলাম, ইঞ্চিতে নিয়ে কনভার্ট করে নিয়েছি। তারপরে আমার একটাই আর্টবোর্ড থাক এবং পোর্ট্রেট আকারই আমি চাচ্ছি। তারপরে আমি ব্লেডটা নিব, এখানে ক্লিক করে আমি এই A4 সাইজের জন্য 0.125 ইটস এনাফ।
ওকে, আমি এটাই ব্লিডটা রেখে আমি ক্রিয়েট দিচ্ছি, তাহলে আমার একটা A4 সাইজের আর্টবোর্ডের একটা A4 সাইজের একটা আর্টবোর্ড ওপেন হয়ে গেল। তো গতকালকে আমরা এতটুকুই দেখেছিলাম। আজকে আমি দেখাবো হচ্ছে আর্টবোর্ড নিয়ে, আর্টবোর্ডের কিছু বিষয় নিয়ে দেখাবো, এবং হচ্ছে আমরা কিভাবে একটা ফাইল সেভ করব। ওকে, কীভাবে একটা ফাইল সেভ করব এবং হচ্ছে কোনো কিছু ওপেন করব, কোনো একটা ইমেজ। আমার ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় ইমেজের প্রয়োজন হবে, সেই ইমেজগুলো কীভাবে ওপেন করব, কীভাবে সেভ করব, এই বিষয়গুলো দেখাবো আজকে। আপনারা দয়া করে কেউ যদি হচ্ছে জয়েন করতে না পারে, লিঙ্কটা দিবেন অথবা আমাকে জানাবেন, ঠিক আছে? আর ক্লাস শুরু হওয়ার কথা বলি, আপনারা, আমি এখানেই থাকি, আমি হচ্ছে আপনার 11টা বাজার 5 মিনিট আগে চলে আসি। আপনারা 11টা বাজার আগেও জয়েন করতে চাইলে দেখবেন জয়েন করতে পারবেন। এই যে জুয়েলুর রহমান, সে ভাই হচ্ছে 56 না 57-তে জয়েন করেছে। তো আমি 11টার 5 মিনিট আগেই আসি। আপনারা যদি দেখি যে আপনারা মোস্ট অফ সবাই হচ্ছে 11টার মধ্যে চলে আসছেন, তো আমি 11টা থেকে শুরু করব। আর যদি দেখি যে না 11টা 5 বা 10 পর্যন্ত লেগে যাচ্ছে, এই যে এখনও অনেকে জয়েন করতেছেন, তো আমি সর্বশেষ 11টা 10 থেকে শুরু করে দিব। 11টার 10-এর পরে আর আমি যাব না। তো আপনারা দয়া করে 11টা 10-এর মধ্যে সবাই অ্যাটেন্ড হবেন। আর যদি আপনারা সবাই মিলে মনে করেন যে না আমরা একটু আগে আসব, তো সেটা যদি আসতে পারেন আমি তখনই ক্লাস শুরু করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এরকমের একটা আর্টবোর্ড নিয়ে আসলাম। এখন আমার ডিজাইনের ক্ষেত্রে আমার মনে হলো যে আমি যে আর্টবোর্ডটা নিয়েছি, আমার ক্লায়েন্ট অথবা হচ্ছে আমার কাছেও মনে হয়েছে যে আমি ডিজাইন শুরু করে দিয়েছি, বা হচ্ছে আমি আর্টবোর্ডটা নিয়ে এসে মার্জিন নিলাম, এটা ওইটা করলাম, তখন আমার মনে হলো যে আমার আর্টবোর্ডটা নেওয়া ছোট হয়ে গেছে, আমার উইথ আরেকটু বাড়বে অথবা হাইটে আরেকটু বাড়বে। এখন আমি তো এটা নিয়ে নিয়ে ফেলছি, তাহলে আমি এটাকে কিভাবে আবার বাড়াবো কমাবো, আমার আর্টবোর্ডটাকে আবার কিভাবে বাড়াবো কমাবো। আবার ধরুন যে আমার এই আর্টবোর্ডটা আমি কাজটা প্রায় কমপ্লিট, কাছাকাছি নিয়ে শেষের দিকে নিয়ে গেছি, তখন আমার ক্লায়েন্ট, তখন আমি খেয়াল করলাম যে আমার এই ব্লিডটা আমি দেইনি, এই যে ব্লিডটা আমি দেইনি, তখন আমার তো আবার নতুন করে কাজ করতে হবে, একটা ঝামেলা, তাই না? তো সেই অবস্থায় আমি ব্লিডটা কিভাবে দিব? তবে আমার সুবিধার জন্য, যেটা ব্লেডের ব্যাপারে না, এই আর্টবোর্ড এডিটের ব্যাপারে বলছি, যদি আপনি দেখেন যে এই যে আমি একটা আর্টবোর্ড নিয়ে আসলাম, তখনই যদি আমি মনে করি হ্যাঁ আমার আর্টবোর্ডটা নেওয়া ছোটো হয়ে গেছে, তাহলে আমি এটাকে কেটে দিয়ে নতুন করে আর্টবোর্ড নিয়ে আসব। ওকে, নতুন করে নিয়ে আসব। আর যদি দেখি যে না আমার কাজ শুরু করে দিয়েছি, বা অর্ধেক হয়ে গেছে, বা শেষের দিকে হয়েছে, বা আমি একটু আগে কাজ অনেক দূর আগায় গেছে, তখন আমি এখন যে উপায়টা দেখাবো সেই উপায়ে আপনি এডিট করতে পারবেন আপনার আর্টবোর্ডকে। এডিট করা অর্থ হচ্ছে আমি কীভাবে একটু উইথ অথবা হাইটে বাড়াতে পারবো, অথবা আমার যদি আমার কোনো মনে দেখি যে হয়তো বেখেয়ালে আমি এই ব্লেডটা নেইনি, তো সেক্ষেত্রে পরবর্তীতে আমি ব্লেডটা কীভাবে নিতে পারি। তো ফার্স্টে দেখি না আমার এই সরি আমার এই ফাইলের ভিতরে এই ফাইলে যদি আমি ক্লিক করি, এখানে ডকুমেন্ট সেটআপ নামে একটা অপশন আছে, ডকুমেন্ট সেটআপ। ওকে, ডকুমেন্ট সেটআপ নামে একটা অপশন আছে, অথবা আমাদের এই যে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেলেরও এইখানে দেখেন ডকুমেন্ট সেটআপ নামে একটা অপশন আছে। আসলে এই ডকুমেন্ট সেটআপটাই এখানে আর কি আপনার কাছে নিয়ে এসে দিয়েছে, আর কি আপনার চোখের সামনে এনে রাখছে। তো আমি এই ডকুমেন্ট সেটআপে যদি ক্লিক করি, তাহলে আমার এই ডকুমেন্ট সেটআপ অপশনটা চলে আসবে। ওকে, এই ডকুমেন্ট সেটআপ অপশনটা চলে আসবে। এখান থেকে আমি এডিট আর্টবোর্ডে ক্লিক করলে, এডিট আর্টবোর্ডে যদি ক্লিক করি, তাহলে আমার এই আর্টবোর্ডটা এডিট করার অপশনগুলো দেখাবে। এখন আপনি ইচ্ছা করলে এভাবে ধরে এই বাড়াতে পারেন যতটুকু আপনার বাড়ানো দরকার, অথবা আমি যদি জানি যে আমি কতটুকু বাড়াবো। ওকে, এই যে আমার উপরে উইথ এবং হাইট দুটো অপশন আছে, দেখছেন? এখন আমার উইথ আছে 8.27। আমার যদি মনে হয় যে আমার উইথটা আর একটু কতটুকু বাড়ানো দরকার, যেমন আমি এটা চাচ্ছি যে আমার 2.87 না, আমি 9 ইঞ্চি চাই, 9 চাই, আমি 9 এখানে দিয়ে দেব। আবার আমি যদি চাই যে আমার এই যে 9 ইঞ্চি হয়ে গেছে, আমি চাই আমার হাইটটা
11.6 না, আমি এখানে 12 চাই। আমি এখানে ক্লিক করলে আমার এই যে এটা 12 হয়ে গেছে। এখন দেখেন আমার 9 ইঞ্চি উইথ, 12 ইঞ্চি হচ্ছে হাইট। আমি এভাবে আর্টবোর্ডটা এডিট করতে পারি যদি আমার জানা থাকে যে আমি কতটুকু বাড়াতে চাই। আর যদি আমার জানা না থাকে যে আমি একটা আইডিয়া করে নিব, তাহলে এইভাবে ধরে ড্র্যাগ করে আপনি কমাতে পারেন অথবা বাড়াতে পারেন। এখানে দ্বারা কিন্তু এখানে দ্বারা দেখি, এখানে দ্বারা হচ্ছে। আচ্ছা, আমি যদি এই ব্লিটে রেখে টানাটানি করেন তাহলে কিন্তু হবে না। ওকে, আমাকে এই পয়েন্টগুলোতে ধরে তারপরে বাড়াতে হবে, কমাতে হবে। উইথ হাইটও এরকমের, ওকে, বাড়াতে হবে, কমাতে হবে। তো আমি এভাবে এই যে আমি আবার আচ্ছা আমি এটা দেখাই একটু। এই যে ধরেন আমি এডিট আর্টবোর্ডে গেলাম, এখান থেকে আমি আর্টবোর্ড এডিট করছি, ঠিক আছে। আর্টবোর্ড এডিট করার পরে আমার এটার নাম হচ্ছে সিলেকশন টুলস। আমি এই সিলেকশন টুলসের ব্যাপারে কথা বলবো। আপনি জাস্ট এই সিলেকশন টুলসে ক্লিক করবেন, তাহলে আপনার আর্টবোর্ডটা যে পরিমাণে জায়গা আর কি আপনি এডিট করেছেন সেটা সেভ হয়ে এভাবে তৈরি হবে। আবার দেখেন এই যে আর্টবোর্ড, এই যে ডকুমেন্ট সেটআপ, আমি যদি এখানে ডকুমেন্ট সেটআপ না পাই আমি ফিলে যাব, ফিল থেকে ফাইল থেকে এই যে ডকুমেন্ট সেটআপ নামে একটা অপশন আছে, ওকে, ডকুমেন্ট সেটআপে যাব, তারপরে এডিট আর্টবোর্ডে যাব। এডিট আর্টবোর্ড থেকে এখান থেকে আমি আর্টবোর্ডটাকে এডিট করব আমার যতটুকু বাড়ানো কমানো দরকার, ওকে। তারপরে আমি এই যে এটার নাম হচ্ছে সিলেকশন টুল, আমি সিলেকশন টুলে ক্লিক করব, তাহলে আমার এডিটটাকে এই যে এডিটটা করলাম সেটা পার্মানেন্টলি আমার হয়ে যাবে সেই অনুযায়ী। আর একটা যেহেতু ডকুমেন্ট সেটআপ দেখাচ্ছি, আমি একটা ব্লিড ছাড়া একটা আর্টবোর্ড নিয়ে আসি, ব্লিড ছাড়া, ওকে, যে আর্টবোর্ডে আমার ব্লিডটা থাকবে না, ধরেন আমার ব্লিড রইল না। আমি এরকমের একটা আর্টবোর্ড নিয়ে আসলাম যেখানে আমার ব্লিড নাই। তো আমি এখন যদি চাই এখানে ব্লিড দিতে, অথবা আমি অনেক কাজগুলো করলাম তারপরে আমার মনে হলো যে আমি ব্লিড দেইনি, তখন আমি ব্লিডটা কীভাবে দিব? আবার আমি সেই ফাইল থেকে ডকুমেন্ট সেটআপ অথবা আমি এই কন্ট্রোল প্যানেল থেকে ডকুমেন্ট সেটআপে যাব। এখানে দেখেন এই যে ব্লিড নামে একটা অপশন আছে, ওকে, ব্লিড নামে একটা অপশন আছে। আমি এখানে যদি এই ব্লিডটাকে এখান থেকে এই যে ব্লিডটা দিয়ে দিলাম যে 0.125 আমার ব্লিড লাগবে, আমি ওকে করে দিই, দেখেন আমার ব্লিডটা চলে আসছে, ওকে। তো আমি এভাবে ব্লিডটা নিতে পারি। আবার দেখেন আমার ব্লিড নাই, ওকে, ডকুমেন্ট সেটআপ, এই ব্লিডের থেকে আমি এখান থেকে 0.125 বা যতটুকু আপনার ব্লিড দরকার, A4 সাইজে সাধারণত এটাই স্ট্যান্ডার্ড, তারপর আমি ওকে দিয়ে দিব, ওকে, আমার ব্লিড চলে আসছে। তো এভাবে আমি ব্লিড নিতে পারি। আর আমি এই ফাইল ডকুমেন্ট সেটআপ থেকে আমার আর্টবোর্ডটাকে এডিটও করতে পারি। আমার এই কন্ট্রোল প্যানেলের মধ্যে এই টুলস বারের মধ্যে আজকে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ভাইয়া, এই ব্লেডটা আরেকবার একটু দেখাই দেন, মানে একটু মনে না থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, আমার এই ফাইলের ভিতরে ফাইলে যাব, ওকে, ফাইল থেকে আমি ডকুমেন্ট সেটআপ, অথবা আমার এই যে কন্ট্রোল প্যানেলটা আছে এই কন্ট্রোল প্যানেলের এখানেও ডকুমেন্ট সেটআপটা আমি পাবো। এই ডকুমেন্ট সেটআপে ক্লিক করলে আমার এখানে এডিট আর্টবোর্ড আসবে। এই এডিট আর্টবোর্ড থেকে আমি আর্টবোর্ডটা এডিট করতে পারি, ওকে। আর আমি যদি একটা এমন একটা আর্টবোর্ড নিয়ে আসি যেখানে আমার ব্লিড নাই, আমি ভুলে ব্লিড নেইনি, পরবর্তীতে আমি ব্লিডটা নিব কিভাবে? তো আবার আমি এই ডকুমেন্ট সেটআপেই যাব, ডকুমেন্ট সেটআপের এখানে ব্লিড নামে একটা অপশন আছে, ওকে। আমি এই উপরে ক্লিক করলেই আমার সর্বনিম্ন এই 0.125 আসবে, 0.125, এটাকেই আমি রাখলাম। আমি ইচ্ছে করলে আরও বাড়াতে পারি, ইচ্ছে করলে কমাতে পারি, এটা কোনো ব্যাপার না। এর চেয়ে কমাতে গেলে আপনাকে 0 আনবে, আপনার যদি এর চেয়েও কম নিতে চান তাহলে আপনার এখান থেকে এই করে নিতে হবে, যেমন যে আমি 0.1 রাখছি, কোনো সমস্যা নেই। 0.1 রেখে ব্লিডটাকে আমি ওকে করে দিব, ওকে করে দিছি, আমার 0.1 ব্লিড তৈরি হয়ে গেল। তো আমি ডকুমেন্ট সেটআপ থেকে এটা নিয়ে নেব। আচ্ছা, তো আমার এই টুলস বারের ভিতরে একটা টুল আছে, নাম হচ্ছে আর্টবোর্ড টুল, ওকে। টুলস বারের ভিতরে একটা টুলের নাম হচ্ছে আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলে যখন আমি ক্লিক করব তখনও আমার এই আর্টবোর্ডটা এডিট করার অপশনটা দেখাবে। এখান থেকে আমি আমার এই আর্টবোর্ডটাকে এডিট করতে পারি, ওকে। আমি এভাবে
এডিট করতে পারি, এভাবে দিয়েও এডিট করতে পারি। যেভাবে আপনার দরকার সেভাবে আপনি এডিট করে সিলেকশন টুলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই এডিটটা হয়ে গেল আর্টবোর্ড টুলের মাধ্যমে। এবং আপনি যদি এখান থেকে করতে চান এখান থেকেও আমি করতে পারি। 8.27 এখানে আমি 11.69 রাখি, সিলেকশন দিই, হয়ে গেল। তো আমি এই আর্টবোর্ড থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, ডকুমেন্ট সেটআপ থেকেও আমি আমার এই আর্টবোর্ডটাকে এডিট করতে পারি। তো আপনারা একটু আর্টবোর্ডটা এডিট করা দেখেন, ওকে। এবং ব্লেড, আমি যদি ব্লেড না নিয়ে সেই ব্লেডটা আমি কিভাবে নিব এটা একটু প্র্যাকটিস করেন, ওকে। আর যদি কারো প্রশ্ন থাকে কিছু সেটাও বলতে পারেন। ভাই একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা, যদি এরকম হয় যে আমি ব্লিড সহ একটা ফাইল নিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমার মনে হয় যে ব্লিডটা আসলে আমার দরকার নাই, তখন কি আমি পারবো ব্লিডটা উঠিয়ে দিতে? হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে ডকুমেন্ট সেটআপ থেকে আমার এই যে ব্লেডটা আমি এটা 0 করে দিলাম, 0 করে ওকে দিলাম, আমার এই ব্লেডটা চলে গেল। আচ্ছা, একটা প্রশ্ন। আমি ধরেন ডকুমেন্টটা নেওয়ার সময় নামটা দিলাম না, কিন্তু নেওয়ার পর আমি নামটা চেঞ্জ করতে চাইলাম, তখন কিভাবে করবো? আমি এটা সেভ করার মানে সময় আপনি যদি এই করে ফেলবো, নামটা চেঞ্জ, যে নামে আপনি করতে চান সেই নামে করে ফেলবো। ওকে, আপনারা একটু প্র্যাকটিস করেন। রাশিদুল ভাই, জি বলুন। আমাদের এই গ্রুপে কি যে কেউ চাইলে কি অ্যাড হতে পারবে? না, যে কেউ চাইলেই অ্যাড হতে পারবে না। তবে আপনার যদি পরিচিত কেউ এমন থাকে যারা ইন্টারেস্টেড এই গ্রাফিক্স ডিজাইন কোর্স করার ব্যাপারে, এবং আপনি জানেন যে আপনাদের যোগ্যতা সম্বন্ধে তো জানা আছে, তাই না? যে এখানে রেজিস্ট্রেশন হতে কি কি যোগ্যতা থাকতে হয়। তো সেই যোগ্যতা সম্পন্ন কেউ যদি থাকে এবং ইন্টারেস্টেড থাকে, তাহলে সে পারবে, সে পারবে। তবে সে ক্লাসে জয়েন করে ক্লাস শুরু করলো, আর একদিকে সে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করে আমাকে রেজিস্ট্রেশন অথবা গ্রুপে নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিলে হবে। রেজিস্ট্রেশনটা কিভাবে করবে? এই গুগল দিয়ে? আপনি যেভাবে রেজিস্ট্রেশন করেছেন। ওটার কোনো ম্যাপ থাকে যে এত তারিখ দিতে করতে হবে এরকম কিছু? না না, আপনি ক্লাস শুরু করুক, ক্লাস শুরু করার পরে 2-1 দিনের মধ্যে এটা রেজিস্ট্রেশন করতে তো আর 1 সপ্তাহ লাগে না, তাই না? আর নাচছে হয়তো মানে নাম্বারটা একটা দিয়ে ম্যাপ থাকে রেজিস্ট্রেশন করার জন্য, ওই রেজিস্ট্রেশন ম্যাপ উত্তীর্ণ হয়ে গেলে মনে হচ্ছে আর না, এখনো রেজিস্ট্রেশন করা যাবে, এখনো করা যাচ্ছে। তো কেউ যদি থাকে এমন, আপনাদের সবারই বলছি, কেউ যদি এমন থাকে যে ক্লাস করতে চায় এবং তার ক্লাস করতে চাইলেই হবে না, তার রেজিস্ট্রেশন করার যোগ্যতা আছে, তো এরকমের কেউ থাকলে তাকে ক্লাসে জয়েন করাতে পারেন। লিঙ্কটা দিয়ে দিলেই তো সে ক্লাসে জয়েন করতে পারলো। আর তাকে বলবেন যে তুমি দ্রুত রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার আর নামটা দাও। এটা দিয়ে দিলে আমি তাকে অ্যাটেন্ডেন্সের খাতায় উঠাই ফেলবো। ভাই এডিট আর্টবোর্ডটা একটু দেখান আবার। এডিট আর্টবোর্ডটা আমি একটা আর্টবোর্ড নিয়ে আসলাম, এটাকে যদি আমার এডিট করার দরকার হয় আমি জাস্ট এই কন্ট্রোল প্যানেলে ডকুমেন্ট সেটআপে যাব। ওকে, ডকুমেন্ট সেটআপে ক্লিক করব। এখান থেকে এই যে এডিট আর্টবোর্ড, এই যে কর্নারে এডিট আর্টবোর্ড আছে, এডিট আর্টবোর্ডে ক্লিক করব। তাহলে আমি এখান থেকে এডিট আর্টবোর্ডটা করতে পারছি আমার যতটুকু বাড়ানো দরকার। অথবা আমার যদি নির্দিষ্ট পরিমাণ জানা থাকে যে আমার এখন আছে 8.23 আর আমি যদি চাই এটাকে 9 করতে বা 10 করতে, তো সেটা আমি এখানে লিখে দিলেই হবে। আবার এটা উইথ, আর হাইটের ব্যাপারে যদি আমি এখন আছে আমার 11.69,
ওই হাইটটা, এই হাইটটা যদি আমার যদি নির্দিষ্ট, এখানে আমি কি এখানে লিখবো যে আমার নির্দিষ্ট জানা আছে, আমি 12 চাই, 13 ইঞ্চি চাই, সেটা আমি লিখতে পারি। আর যদি আমার জানা নাই, তাহলে তো আমি এখান থেকে এভাবে বড় করতে পারি, বা যতটুকু দরকার আমি ততটুকু নিতে পারি। নিয়ে আমি এই যে সিলেকশন টুল আছে, এই সিলেকশন টুলে ক্লিক করব, তাহলেই হবে। ভাই এখানে এক্স এবং ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে পরে? এটা ডাইমেনশন বোঝাচ্ছে, হ্যাঁ, ওটা আমার দেখার দরকার নেই। ও, আমি এটা আমার এই আর্টবোর্ডের ডাইমেনশন। ওকে, ধন্যবাদ। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি ভাই বলুন। জি ভাই ভালো আছেন? জি ভালো আছি। ভাই আমার একটা বিষয় জানার ছিল আর কি। জি বলুন। যে আমি ফার্স্ট ক্লাসটায় যে ইমন ভাইয়ের ক্লাসটা করছি, হ্যাঁ, ইমন ভাইয়ের ক্লাসটা করছি, তারপর আমার এখানে একটা মেসেজ আসে যে আমার 11টা ট্রেনিং এ জয়েন করার জন্য। হ্যাঁ, তো কালকে আবার ইমন ভাইয়ের ক্লাসে যখন আমি ঢুকছি 2টার ক্লাসে, তখন আমার মানে এখানে যে অ্যাটেন্ডেন্স শিটে আমার নামটা আর কি মানে লাল লাল কালার দিয়ে মার্ক করা হয়েছে। আচ্ছা। তো পরে ভাই আমাকে বললো যে মেবি তোমার পেজ চেঞ্জ হয়েছে, নতুবা অন্য কোনো একটা কিছু হয়েছে যার কারণে তোমার এখানে এই প্রবলেম। তো এই বিষয়টা একটু জানার ছিল আর কি। এখন আপনার এখানে যে অ্যাটেন্ডেন্স শিট, এখানে কি আমার নামটা আছে কিনা এটা একটু জানার ছিল আর কি। আচ্ছা, সেটা আমি অ্যাটেন্ডেন্স যখন নিব তখন দেখতে পারবো। আমি এখন তো আর এটা ওপেন করতে একটু সময় লাগবে, তো আপনি আর একটা আমাদের সাইম ভাই আছে এখানে কোঅর্ডিনেটর, দেখি ওই সে আছে কিনা। সাইম ভাই আপনি কি লাইনে আছেন? সে মেবি লাইনে নাই। আচ্ছা, আপনি কি আপনার এই সময়টা চেঞ্জ করার ব্যাপারে কিছু বলছিলেন যে আমি হ্যাঁ আমি বলছিলাম 11টায়। হ্যাঁ বলছিলাম পেজটা চেঞ্জ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ক্লাস করতে থাকেন, আর দেখি আমি ইসের সময় ওইখানে আছে কিনা, অ্যাটেন্ডেন্স যখন নিব তখন আমি দেখব যে শিটে আছে কিনা আপনার নাম। ঠিক আছে। তো আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন, আর কারো সমস্যা থাকলে বলতে পারেন, তো প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়। কে একজন মনে মেসেজ দিতে ঢুকতে পারতেছে না হোয়াটসঅ্যাপে। এটা তো হ্যাঁ, আমার এইটুকুতে মনে হয় কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার মেবি তার নেটওয়ার্কের সমস্যা করছে, এখানে এই যে এখন ঢুকতে পারছি। আচ্ছা, তো আসুন এখন আমরা দেখব যে আমি একটা আর্টবোর্ডের এডিটটা তো দেখলাম, ঠিক আছে। এখন আমি কিভাবে একটা আমার এই যে ফাইলগুলোকে সেভ করতে পারি, কিভাবে ওকে ফাইলগুলো কিভাবে আমি সেভ করতে পারি, তার আগে আমি এখানে দুই একটা টুলস দেখাচ্ছি। এই দুই একটা টুলসের মাধ্যমে আমি ব্যাপারটা বোঝাতে পারবো আর ভালোভাবে। আমার প্রথম যে টুলটা হচ্ছে, এটা হচ্ছে সিলেকশন টুল। এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলকে বলা হয় আপনার একবার মাথা, টুলগুলোর মাথা হচ্ছে এই সিলেকশন টুল। আপনি যে কোনো টুলে থাকেন না কেন, আপনি সেখান থেকে বের হয়ে আসতে বা হচ্ছে আপনাকে নিউট্রাল অবস্থায় থাকতে আপনি এই সিলেকশন টুলের ব্যবহার করবেন। সিলেকশন টুলে ক্লিক করলেই হবে। আমি যে কোনো টুলে থাকি না কেন, এখান থেকে আমি বের হয়ে যেতে চাই। আচ্ছা, এই টুলটা এটা আবার কেউ ক্লিক করবে না, এই যে পার্সপেক্টিভ গ্রিড টুল। হ্যাঁ, পার্সপেক্টিভ গ্রিড টুলে আবার একটু ঝামেলা আছে। এটা আমরা যখন দেখাবো তখন আমি এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আপনার ইলাস্ট্রেটর এটা কত ভার্সন? এটা হচ্ছে সিসি 18। আমি যেটা ইনস্টল করছি এটাতে আমার ওই টুলবারটা একটা লাইন মাত্র, হ্যাঁ, এক লাইনে আসে লম্বা ভাবে চিকন। হ্যাঁ, আপনি তাহলে 1 নাম্বার ক্লাস করেন নাই, করছেন? 1 নাম্বার ক্লাস করেছেন? একদম ফার্স্ট গতকালকে ক্লাসের লাস্টের দিকে জয়েন করছি। আচ্ছা, আর ফার্স্ট আজকে থেকে জয়েন করেননি, তাই তো? এটা আমরা এই যে এক লাইনে করে ফেলতে পারি। আমার এই যে কর্নারে একটা তীর চিহ্ন আছে, দেখছেন? এই যে মাউসের কর্নারে আমার মাউসটা দেখতে পাচ্ছেন? এই মাউসের এই যে দেখেন তীর চিহ্ন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমারটাও এক লাইন হয়ে যাবে। এক লাইন হইছে। কিন্তু ভাই টুলস বারটা আপনার এখানে যতগুলা টুল দেখাচ্ছে, ঠিক আছে, আমার এখানে এতগুলা টুলস দেখায় না।
আপনার ওইটা এতগুলো টুলস দেখায় না। আপনারটা ভার্সন কত? ভার্সন 20, মানে আমি কালকে গেট ইনটু পিসি থেকে গতকালকে ডাউনলোড করছি। আচ্ছা, আপনার এখানে মেবি দেখেন তো আপনার ইজেনশিয়াল বা ইজেনশিয়াল ক্লাসিক দেওয়া আছে কিনা। ভাই এটা তো এখন কারেন্ট নাই, কারেন্ট আসলে আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখাচ্ছি। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের টুলসগুলোর মধ্যে আর কি মাথা হচ্ছে এই সিলেকশন টুল। আমি যে কোনো টুলে যাই না কেন, আমি পেন টুলে গেলাম, পেন টুল থেকে আমি মুক্তি পেতে চাচ্ছি, আমি এই সিলেকশন টুলে ক্লিক করব। আমি ধরেন এখানে এই টাইপ টুলে গেলাম, আমি মুক্তি পেতে চাচ্ছি, আমি সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুল দিয়ে আমি ক্লিক করব। আর সিলেকশন ছাড়া ইলাস্ট্রেটরে, এই কথাটা সবাই একটু ভালোভাবে মনে করে রাখবেন, সিলেকশন করা ছাড়া ইলাস্ট্রেটরে আপনি কোনো কাজই করতে পারবেন না। হ্যাঁ, একটা টুল আছে যে টুলটা সিলেকশন ছাড়া কাজ করতে পারবেন, সেই টুলটা দিয়ে, সেটা হচ্ছে এই ড্রেগ সিলেকশন টুল। এই ড্রেগ সিলেকশন টুল আবার সিলেকশন টুলের বাপ। সিলেকশন টুল দ্বারা আমি যে কাজগুলো করতে পারবো না, এটা আমি জাস্ট একটু আপনাকে আইডিয়া দিচ্ছি, যখন আমি কাজ দেখাবো তখন আপনি এই বিষয়ে আরও ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। আমি সিলেকশন টুল দ্বারা যে কাজগুলো করতে পারবো না, সেটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা করব। আর একমাত্র এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারাই আমি আমার যে শেপটা থাকবে, যে আমার কাজটা থাকবে, সেটা আমি সিলেকশন করা ছাড়া করতে পারবো। তাছাড়া যে কোনো কিছুকে আপনি যদি এডিট বা অন্য কোনো টুল ব্যবহার করতে চান, আপনাকে সিলেকশন করে নিতে হবে। তো প্রাথমিক অবস্থায় আমি বিভিন্ন এগুলো দেখানোর জন্য আপনাকে এই সিলেকশন টুল এবং হচ্ছে আমার রেক্টেঙ্গুলার টুলটা আমি একটু আলোচনা করব। এই দুইটা টুল আগে আলোচনা করব, তারপরে আমি হচ্ছে আজকে দেখাবো যে কীভাবে আমার একটা ফাইল সেভ করতে হয়, ওকে, কীভাবে ওপেন করতে হয়। তো এটা আমি এখন দেখলাম। এই সিলেকশন টুলের আবার অনেকগুলো কাজ আছে, কাজগুলো আমি দেখাবো একটু পরে। তো আমার এই সিলেকশন টুল দ্বারা আমি কোনো একটা কিছু সিলেক্ট করতে পারি, এতটুকু আমি জেনে রাখি। এখন আসুন এখানে রেক্টেঙ্গুলার টুল, রেক্টেঙ্গুলার টুলের ভিতরে আবার রাইট বাটন যদি ক্লিক করি, আরও অনেকগুলো টুল আছে, তাই না? আরও এখানে 6টা টুল আছে। আমার এই ফ্ল্যাগ টুলটা দরকার নেই, আমার এই 5টা টুল দরকার। এই 5টা টুলের কাজগুলো আমি দেখব। তো আমি এখান থেকে এই চিহ্নটা, তীর চিহ্নটাকে ক্লিক করে আমি এটাকে এখানে নিয়ে আসি, প্লেট আকারে বাইরে বের করে নিয়ে আসলাম। এখন দেখুন আমার এই যে রেক্টেঙ্গুলার টুল, ওকে, রেক্টেঙ্গুলার টুলের কাজ কি, সে একটা রেক্টেঙ্গুলার আকারে একটা আমাকে শেপ তৈরি করে দিবে। রেক্টেঙ্গুলার আকারে একটা শেপ তৈরি করে দিবে। আমি জাস্ট এখানে ক্লিক করে তারপরে এই যে আমার আর্টবোর্ডের উপরে, ওকে, আর্টবোর্ডের উপরে আমি মাউস দ্বারা এভাবে ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গুলার তৈরি করতে পারি। এটা হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার, তাই না? আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এই রেক্টেঙ্গুলার ক্লিক করে আমাকে এই যে এইভাবে একটা রেক্টেঙ্গুলার তৈরি করতে পারছি। যে আপনার যে ডাইমেনশনের দরকার, বা সরি, যে যতটুকু আমার উইথ, যতটুকু হাইট দরকার, আপনি সেটা এখানে করতে পারেন। এভাবে আমি নিতে পারি, একটা রেক্টেঙ্গুলার তৈরি করতে পারি, ঠিক আছে? এখন আমার যদি জানা থাকে, আমি কালার নিয়ে একটু পরে আলোচনা করছি, একসাথে তো আর সব করতে পারবো না, একটু আলোচনা করছি একটু পরে। আমি এই রেক্টেঙ্গুলার যদি আমার এটা তো জানি না আমার কতটুকু আছে, আমি জানি না। আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে, রেক্টেঙ্গুলার ক্লিক করে এখানে এনে এভাবে ড্র্যাগ করছি, আমার একটা রেক্টেঙ্গুলার তৈরি হলো। এখন আমার যদি জানা থাকে যে আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমার একটা রেক্টেঙ্গুলার লাগবে, আমার 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা রেক্টেঙ্গুলার লাগবে, অথবা আমার 2.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা রেক্টেঙ্গুলার লাগবে, তখন আমি একটা নির্দিষ্ট সাইজ আমার জানা আছে, সেই নির্দিষ্ট সাইজের রেক্টেঙ্গুলার আমি কিভাবে নিব? তো তখন আমি এই রেক্টেঙ্গুলারে ক্লিক করে, সিলেক্ট করে আর কি, রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করে আমি এখানে এনে এইভাবে ড্র্যাগ করব না, ওকে, এইভাবে ড্র্যাগ করব না, আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলেই আমার এই রেক্টেঙ্গুলার এই অপশনটা প্লেট আকারে চলে আসবে, এই অপশনটা চলে আসবে। এখন এখানে আমি আমার উইথ কত দরকার, হাইট কত দরকার, সেটা আমি দিতে পারবো। আমার উইথ দরকার হচ্ছে ধরেন 2 ইঞ্চি উইথ,
আর আমার হাইট হচ্ছে 3 ইঞ্চি। আমার 2 ইঞ্চি উইথ এবং 3 ইঞ্চি হাইটের একটা রেক্টেঙ্গুলার দরকার। আমি এখানে দিয়ে ওকে করে দিব। এই যে আমার 2 ইঞ্চি উইথ এবং 3 ইঞ্চি হাইটের একটা রেক্টেঙ্গুলার হয়েছে। ঠিক আছে, যদি আমার রেক্টেঙ্গুলারের পরিমাপটা জানা থাকে, আমার যদি রেক্টেঙ্গুলারের কতটুকু আমি একটা রেক্টেঙ্গুলার নিতে চাই সেটার পরিমাপ যদি আমার জানা থাকে, তাহলে আমি জাস্ট রেক্টেঙ্গুলারে সিলেক্ট করে এখানে এনে একটা ক্লিক করব, তাহলেই আমার এই অপশনটা চলে আসবে। ওকে, এখন দেখুন আমি একটা রেক্টেঙ্গুলার নিতে চাচ্ছি, ধরেন আমার জানা নাই, আমি জাস্ট এভাবে রেক্টেঙ্গুলার নিতে চাচ্ছি, এভাবে নিতে চাচ্ছি। এখন আমার এখানে হাইট এবং উইথ সমান নাই, আছে হাইট এবং উইথ সমান নাই। আমাকে এখানে আমার এই যে আমি যখন রেক্টেঙ্গুলারটা বাড়াচ্ছি কমাচ্ছি, আমার দেখেন মাউসের যে কার্সারটা আছে, এই মাউসের কার্সারের নিচে আমার একটা উইথ এবং হাইট একটা পরিমাপ চলে আসতেছে, তাই না? একটা আমাকে স্মার্ট গাইড, এটার নাম হচ্ছে স্মার্ট গাইড। এই স্মার্ট গাইড আমাকে দেখাচ্ছে যে তুমি যে রেক্টেঙ্গুলারটা নিয়েছো সেটার উইথ কত, হাইট কত। আমি ইজিলি বুঝতেছি যে আমার এখন যে অবস্থায় আছি এতে উইথ হচ্ছে 4.33, হাইট হচ্ছে 3.639। তো আমি এখান থেকেও পরে সমান করে নিতে পারি। ওকে, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিতে পারি, কিন্তু এটা খুবই একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে একটু বাড়ানো কমানো, তাই না? তো তার চেয়ে আমি এখানে ক্লিক করেই এইভাবে সিলেক্ট করে দিলেই হবে। এখন আমি যদি চাই যে আমার হাইট এবং উইথ সমান থাকবে, সেক্ষেত্রে আমি কি করব? এভাবে আমি ড্র্যাগ করলে তো আমার হাইট উইথ সমান অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো তখন আমি অল্টার এবং শিফট প্রেস করে তারপরে যদি আমি এভাবে ড্র্যাগ করি, তাহলে আমার হাইট এবং উইথ সেম থাকবে। আমার হাইট এবং উইথ সেম। দেখেন আমি আপনি এটা সিলেক্ট করে শিফটও প্রেস করতে পারেন। অল্টার এন্ড শিফট, তাই না ভাইয়া? হ্যাঁ, অল্টার এবং শিফট। অল্টার প্রেস করতে হয় হচ্ছে আমার সেন্টারটা ঠিক রাখার জন্য, আর শিফট প্রেস করতে হয় আমার এইটাকে, আমার এই যে কি বলে, রেশিওটা মেনটেন করার জন্য। রেশিও কোনটা? আমার উইথ যা থাকবে হাইটও তা হবে। এই রেশিওটা মেনটেন করার জন্য আমি শিফট প্রেস করব। আর আমি যদি চাই যে আমার এই যে এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি একটা রেক্টেঙ্গুলার নিব, তখন আমি অল্টার প্রেস করলে দেখেন আমার মাউসের এখানে একটা বক্স চলে আসছে। আমি একটু জুম করি তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। অল্টার প্রেস করলে দেখেন আমার এখানে মাউসটা কি হয়ে গেল, একটা বক্সের মতো হয়ে গেল। এটা দ্বারা আমার এই সেন্টারটাকে সে ফিক্স করতেছে। এরপরে যদি আমি শিফট প্রেস করি, তাহলে সে আমাকে একটা রেশিও মেনটেন করে রেক্টেঙ্গুলার তৈরি করবে। দেখেন আমি যখন এই বড় করতেছি তখন আমার এখানে রেশিওটা মেনটেন হচ্ছে। দেখা যাচ্ছে না ভাইয়া? দেখা যাচ্ছে না ভাইয়া। আমি হয়তো অন্য কেউ মনে হয় শেয়ার করছে। হ্যাঁ হ্যাঁ, স্যার হাসনাত জাহান উনি একটু পর পর এটা শেয়ার করতেছেন কেন ভাইয়া? আর সে ব্যাপারটা হয়তো বুঝতে পারেনি। ওকে, তো আমি যদি এরকমের একটা রেশিও মেনটেন করে রেক্টেঙ্গুলার নিতে চাই, সেক্ষেত্রে আমাকে অল্টার এবং শিফট প্রেস করে তারপরে আমাকে ড্র্যাগ করতে হবে। ঠিক আছে, আর দেখেন আমি এখন তো আমার কোনোটা সিলেকশন না, আমার কোনো রেক্টেঙ্গুলারটা সিলেক্টেড না। ঠিক আছে, সিলেকশন না। আমি আমার এই যে সিলেকশন টুলে আছি, আমি যেটাকে ক্লিক করব সেইটা আমার সিলেক্টেড। এই যে এইটা আমার এখন সিলেকশন অবস্থায় আছে। বুঝবো কিভাবে যে আমার কোন শেপটা সিলেকশন আছে? আমার এই কর্নারগুলো যে পয়েন্টগুলো দেখেন, এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করবে আমার যেটা সিলেকশন। এটা আমার এখন সিলেকশন না, আমার কিছু দেখা যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টগুলো কি আমার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। জি না ভাই। যখন আমি সিলেকশন টুলের থেকে আমি যদি আবার এই রেক্টেঙ্গুলার টুল থেকে এনে আবার এটাকে সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু সিলেক্ট হবে না। তাহলে কিন্তু আমার এই দেখেন এই অপশনটা চলে আসতেছে ক্লিক করলে। আমি আদার্স আর কোনো টুল থেকে এটাকে আমি সিলেকশন করতে পারবো না। আমি এই সিলেকশন টুল থেকেই আমি এটাকে ক্লিক করলে আমার এটা এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এটা আমার সিলেক্টেড।
সিলেকশন অবস্থায় আছে, ঠিক আছে? এটা আমার সিলেকশন। আমি যদি এখন কোনো ইফেক্ট বা কালার চেঞ্জ যা কিছু করতে চাই আমার এখানে হবে। সিলেকশন ছাড়া কোনো কাজ হবে না। এখন আমি যতই কাজ করি, আমি কালার চেঞ্জ করে বা এটিকে কীভাবে কালার চেঞ্জ করতে হয় আমি দেখাচ্ছি। যাই করি না কেন আমার কোথাও কোনোটাই উপরে পড়বে না, কারণ কি আমার কোনোটাই সিলেকশন না। আমি আবার এই সিলেকশন টুল দ্বারা, সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে কি ভির মাধ্যমে এটার শর্টকাট কি হচ্ছে ভি। ধরেন আমি রেক্টেঙ্গুলারে আছি, আমি ভি দ্বারা সিলেকশন টুলে চলে গেলাম, তারপরে আমি এখানে ক্লিক করলেই আমার এটা সিলেক্টেড হবে, ঠিক আছে? আর এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যেহেতু কথা বলছি, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমার এই কর্নার যেগুলো থাকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এখন এখানে কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্ট 4টা। আপনারা অনেকে বলতে পারেন 1 2, এগুলো তো অ্যাঙ্কর পয়েন্টের মতনই না, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট না, এগুলোকে বলা হয় আপনার সেন্টারটাকে জাস্ট বোঝানোর জন্য সে এটাকে ইন্ডিকেটর হিসেবে রেখেছে। কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এইগুলো, এই যে কর্নারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন আমার মাউসটা যখন এখানে নিয়ে যাচ্ছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আনলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আর দেখাচ্ছে না, এই যে অ্যাঙ্কর পয়েন্ট। আর এর উপরের চললে আমার পাত দেখা যায়, তাই না? লেখা আসে পাত। এই পাত কি এটা আমি পরে দেখাবো আপনাদেরকে। তো এই কর্নারগুলোকে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এই কর্নারগুলোতে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট, পাত এগুলো নিয়ে আমাদের সামনে বিস্তারিত থাকবে, তখন আপনি বুঝতে পারবেন। এখন আসুন, আমি যেহেতু এটা দেখিয়েছি, এখানে আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে আমার এই যে টুলস বারের নিচে দেখেন আমার দুইটা আছে, কালারের দুইটা ঘর আছে। এটা হচ্ছে ফিল, ওকে? উপরে যেটা সেটা হচ্ছে ফিল, আর আমার এই নিচে যেটা এটা হচ্ছে আমার স্ট্রোক। ফিল এবং স্ট্রোক কি, ফিল এবং স্ট্রোক কি সেটা নিয়ে আমি একটু কথা বলি। ফিল হচ্ছে আমার একটা শেপের ভিতরে যে অংশটা থাকে সেটা হচ্ছে ফিল। আমি শেপ বলতেছি কোনগুলোকে, এই যে যেগুলো আমি তৈরি করি ইলাস্ট্রেটরের মাধ্যমে, আমি যেগুলো তৈরি করবো সাধারণত সবই শেপ হয়, ওকে? এই যে আমি আর পেন্টুল দ্বারা বা ইটি দ্বারা এই যে এই রেক্টেঙ্গুলারের এগুলো দ্বারা যে শেপ এগুলো তৈরি করছি, এগুলোকে শেপ বলে। তো এই জন্য এই রেক্টেঙ্গুলার টুলকে শেপ টুলও বলে, কারণ এর ভিতরে আরও অনেকগুলো টুল আছে যেগুলো দ্বারা আমি শেপ তৈরি করতে পারি। তো এই শেপটার ভিতরে যে অংশটুকু থাকে এটাকে বলা হয় ফিল, ওকে? এই যে ভিতরে আপনি দেখছেন আমার মাউস দ্বারা আমি নাড়াচ্ছি, এটাকে বলা হয় ফিল। আর এর পাশে চারোপাশে যে অংশ ব্ল্যাক যে অংশটা দেখছেন এটাকে বলা হয় স্ট্রোক, বর্ডারের মতো আর কি, এটাকে বলা হয় স্ট্রোক। আর এই ভিতরে যেটা সেটা হচ্ছে ফিল। এখন আমার ফিলের কালারটা যদি আমাকে চেঞ্জ করতে হয়, তাহলে এখান থেকে এই ফিলের কালারটা চেঞ্জ করতে পারি। আরও অনেক উপায় আমি পারি, সেটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ফিলের কালারটা নির্দেশ করবে। আর এই যে নিচে যেটা দেখছেন এটা হচ্ছে স্ট্রোক, এটা আমার স্ট্রোকের কালার নির্দেশ করবে, ঠিক আছে? এখন আমি যদি চাই যে এর নিচেই দেখেন আর একটা অপশন আছে, এই যে কি বলে নান অবস্থায় আছে একটা নান, এই একটা অপশন আছে। আমি যদি চাই যে আমার ফিল কালারটা থাকবে না, আমার ফিল কালার আমার কোনো ফিলই থাকবে না, আমার ভিতরে ফাঁকা থাকবে, তাহলে আমি এই যে নানে ক্লিক করতে পারি। যদি আমি নানে ক্লিক করে দেই, আমার উপরে যেটা থাকবে সেইটা নান হয়ে যাবে। উপরে আছে কোনটা এখন আমার ফিল, তাই না? এই যে ফিলে আমি ক্লিক করলাম, ফিলটা নান হয়ে গেল। আবার আমি যদি ফিলটা নিয়ে আসতে চাই, আমি এখান থেকে আমার এই যে আমি একটা কালার নিয়ে আসছিলাম, দেখছেন আমার এই উইন্ডো থেকে কালার নিয়ে আসছিলাম না, আপনি এখান থেকেও আমি জাস্ট কালারটাকে এখানে নিয়ে আসলে আমার মাউসটা এমন হয়ে যাবে। আমি জাস্ট সিলেক্ট করে দিলেও আমার এখানে কালার চলে আসবে। অথবা আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এই কালার পিকার একটা অপশন আসবে, এখান থেকে আমি আমার কালারটাকে করতে পারি, ঠিক আছে? তো আমি যদি কোনো একটা শেপের কালারকে মুছে ফিলটাকে অফ করে দিতে চাই, তাহলে আমি এখান থেকে নান দিব। আবার যদি আমার এই স্ট্রোকটা অফ করে দিতে ইচ্ছে করে, তাহলে আমি স্ট্রোকে ক্লিক করব ফার্স্টে, তাহলে আমার এই স্ট্রোকটা উপরে দেখাবে, তারপর আমি এখানে নান করে দিব, তাহলে আমার নান হয়ে যাবে। আবার এটাকেও ডাবল ক্লিক করে আপনি স্ট্রোকের কালারটা আবার নিয়ে আসতে পারেন। এখন এটার আবার শর্টকাট কি আছে, আমি যদি এক্সপ্রেস করি, এখন আমার স্ট্রোকটা উপরে, ফিলটা নিচে পড়ে গেছে।
আমি আবার যদি আমার কিবোর্ডের এক্স প্রেস করি তাহলে আমার ফিলটা উপরে আসবে, আমার স্ট্রোক নিচে চলে যাবে। আবার যদি আমি এক্স প্রেস করি তাহলে স্ট্রোক উপরে আসবে, ফিল নিচে চলে যাবে। তো এক্স এর মাধ্যমে আমার শুধু কিবোর্ডের এক্স এর মাধ্যমে আমি একটাকে উপর নিচ করতে পারি। যখন আমি প্রফেশনাল হব তখন এই কাজগুলো করব, যে আমার বারবার এখানে মাউসে ক্লিক করে দরকার নাই, আমি জাস্ট এক্সপ্রেস করতেছি। ঠিক আছে? তারপরে আসুন, তো আমি এটার কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি? আমার তো এখানে কালার চেঞ্জ করেছি, বাট এটা তো আমার কালার চেঞ্জ হয় নাই। কেউ বলতে পারবেন এর কারণটা কি? ভাই আপনি ওই যে নিচে নান সিলেকশন করে দিয়েছেন মেবি। না না, এখন তো আমি এখন তো আমার কালার আছে, তাই না? ফিলে কালার আছে, স্ট্রোকে কালার আছে, কিন্তু আমার এখানে কোনো কালার চেঞ্জ হয়নি কেন? ভাইয়া ওইটা সিলেকশন করা হয়নি, এর জন্য সেই কালারটা আসে ওকে, নাই। এক্স্যাক্টলি। আমি এটাকে এখন দেখেন আমার কোনোটাই সিলেক্টেড না, কোনোটাই সিলেকশন অবস্থায় নাই। ওকে, কোনোটা সিলেকশন অবস্থায় না থাকার কারণে দয়া করে মাইক্রোফোনটা অফ করে দিন। আমার কোনোটা সিলেকশন না থাকার কারণে আমি এখানে চেঞ্জ করেছি, কিন্তু আমার এখানে কোনো চেঞ্জ হয়নি। ধরেন আমি এখানে সিলেকশন করলাম, ওকে, সিলেকশন করার পরে আমার এই স্ট্রোকটাকে আমি উপরে নিয়ে আসি এক্সপ্রেস করে। এখন যদি আমি এখান থেকে অথবা এখান থেকে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেই, ওকে দেই, আমার এই কালার এখানে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমার উপরে আছে, এটা সিলেকশন আছে, ঠিক না? আমি জাস্ট এখান থেকে যে কালারটা দিতে চাই আমি এখান থেকে সেই কালারটা দিতে পারি। এই কারণে বলেছি আমি শরীফ আল আমিন, দয়া করে মাইক্রোফোনটা অফ করুন। এই কারণে আমি বলেছি যে আমার কোনো একটা শেপে কালার অথবা যে কোনো ইফেক্ট দেওয়ার জন্য, যে কোনো কাজ করার জন্য আমাকে সেটাকে সিলেক্ট রাখতে হবে। তো আমি যদি আবার এটাকে সিলেক্ট রাখি, এই যে আমি আমার সিলেকশন টুল দ্বারা আমি এটাকে সিলেক্ট রাখলাম, সিলেক্ট রেখে এখন যদি আমি আবার আমার ফিলটা উপরে আছে, তাই না? আমি এই ফিলের কালারটা চেঞ্জ করতে চাই। এখন আছে আমার হোয়াইট, আমি চাই অন্য একটা কালার দিতে। আমি জাস্ট এখানে আসলেই আমার এই মাউসটা এই কালার পিকারের মতো হয়ে যাবে আর কি, আইড্রপার টুলের মতো হয়ে যাবে। এখান থেকে আমি যে কালারটা ইচ্ছে করে আমি সেটা দিতে পারি। ঠিক আছে? আমার গ্রিন দরকার, আমি গ্রিন, একটু ডার্ক গ্রিন দিতে পারছি। আমার সায়ান দরকার, আমি দিতে পারছি। আমার ব্লু দরকার, আমি দিতে পারছি। ওকে, আমার আদার্স দেখেন, আদার্স কোনোটা কিন্তু হচ্ছে না, কালার পাচ্ছে না, শুধু যেটা সিলেক্টেড সেটা। এখন আমার কোনোটা সিলেক্টেড নাই, এখন আমি যতই কালার চেঞ্জ করি আমার কিছুই হচ্ছে না এদিকে। আবার আমি যদি এই যে নিচের এইটা যদি সিলেক্ট করি, এখানে একটা ব্যাপার আছে, এটা বুঝবেন না। তো এটাকে যদি আমি সিলেক্ট করি আবার, তাহলে এটাকেও আমি কালার দিতে পারবো। এটা হচ্ছে ফিল। এখন আসুন স্ট্রোক। স্ট্রোকের ব্যাপার আছে। আচ্ছা, ফিলের আরেকটা ব্যাপার সেটা একটু দেখাই। আমার এই যে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল বার বা কন্ট্রোলের এখানে আমার এই যে দেখেন এখানে আছে একটা, এটা হচ্ছে আমার ফিল কালার নির্দেশ করে। ওকে, এটা ফিল, আর এটা হচ্ছে স্ট্রোক। এখান থেকেও আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো কালার আছে, তাই না? এখানে আমি যে কোনো কালারটা দিব আমার এখানে চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, আমি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, এখানে থেকেও কালার চেঞ্জ করতে পারি, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি। তবে ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সিলেক্টেড রাখতে হবে। আপনি যদি সিলেক্টেড না রাখেন তাহলে এখানে যতই চেঞ্জ করেন, এখানে যতই চেঞ্জ করেন, এখানে যতই চেঞ্জ করেন, কোনোটাই কাজে আসবে না। তো এটা হচ্ছে আমার ফিল। আর আমার স্ট্রোক কালারটা, এটা হচ্ছে স্ট্রোক। ওকে, স্ট্রোক কালারটা চেঞ্জ করতে হলে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। আমি এখন স্ট্রোক কালারটা চেঞ্জ করছি না,
এর পাশে দেখেন আর একটা অপশন আছে, স্ট্রোক নামে একটা অপশন আছে। ওকে, স্ট্রোক নামে একটা অপশন আছে, এখানে অন পিটি আছে, পিটি মানে পয়েন্টে। তো স্ট্রোকের এই অন পয়েন্ট, এখান থেকে আমি স্ট্রোকটাকে বাড়াতে পারি। আমার এই যে স্ট্রোক কোনটা, আমার এই যে পাশে যেটা আছে বর্ডারের মতো থাকে, এটাই হচ্ছে স্ট্রোক। আমি এটা দ্বারা দেখাই, এই যে চারোপাশে থাকে যেটা, এটার নাম হচ্ছে স্ট্রোক। তো আমি এটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে পয়েন্টটা বাড়িয়ে দিই, আপনি এখান থেকে 1-2 করে বাড়াতে পারেন, অথবা এই যে সাইডে ক্লিক করলে আমার এখানে যদি আমি ধরেন 10 করে দিলাম বা 8 করে দিলাম, তাহলে দেখেন আমার এই স্ট্রোকটা বাড়তেছে। আমি 10 করে দিলাম, 12 করে দিলাম, আমার এই স্ট্রোকটা বাড়তেছে। এটাই হচ্ছে আমার স্ট্রোক, এই যে চারপাশে থাকে বর্ডার আকৃতিতে। তো আমি এখন চাচ্ছি যে না, আমার ব্ল্যাক থাকবে না, আমার অন্যটা থাকবে। তো আমি সেটাকেও চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে আমাকে এই স্ট্রোক কালারটাকে উপরে নিয়ে আসতে হবে। আমি এক্সপ্রেস করে স্ট্রোকটাকে উপরে নিয়ে আসছি। এখন আমি ইজিলি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আবার এখান থেকেও আমি কালারটা চেঞ্জ করতে পারি, আর ব্লু থাকলো। তো এভাবে আমি স্ট্রোক কালারটাকেও চেঞ্জ করতে পারি। আমার স্ট্রোক দরকার নাই, আমি এখান থেকে নান করে দেই স্ট্রোকটাকে, অথবা এখান থেকে আপনি এই যে প্রথমে নান দেখছেন করে দিলাম, স্ট্রোকটা নাই এখন আর। আবার আপনি যান, আবার কালার দেন, স্ট্রোকটা চলে আসবে, স্ট্রোকটা চলে আসছে, তাই না? আমার এখানে এক পয়েন্ট আছে, যে কারণে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি এটাকে বাড়াই দিলে দেখতে পাবেন। তো আমি ফিল, স্ট্রোক এগুলো তো দেখলাম, তাই না? এইটা একটু আপনারা দেখেন। ওকে, ফিল এবং স্ট্রোকের কালারটা কিভাবে আমি চেঞ্জ করতে পারি, কিভাবে আমি হচ্ছে একটা রেক্টেঙ্গুলার একটা শেপ তৈরি করতে পারি, কিভাবে আমি হচ্ছে এই রেশিও মেনটেন করে একটা শেপ রেক্টেঙ্গুলার তৈরি করতে পারি, অথবা আমি কিভাবে একটা নির্দিষ্ট একটা পরিমাণের রেক্টেঙ্গুলার নিতে পারি। আবার হচ্ছে কিভাবে আমি আমার স্ট্রোক কালারটাকে অফ করে দিতে পারি। দেখেন আমার এখানে ফিল কালার আছে, তাই না, ম্যাজেন্টা আছে। আমি এটাকে এই যে এখানে ক্লিক করেও পারেন, অথবা আমি এক্সপ্রেস করেও ফিল কালারটাকে উপরে নিয়ে আসলাম, তারপরে নান করে দিলাম। আমার এখানে কোনো ফিল কালারই নেই। এখানে দেখেন, আমি যদি এটা এনে এখানে রাখি, আমার নিচের কালারটা দেখা যাচ্ছে, এখানে কোনো কিছুই নাই, ফাঁকা। তো এটা নিয়ে একটু আপনারা প্র্যাকটিস করেন। ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, একটু আমার ওই ইলাস্ট্রেটরটা একটু দেখেন। হ্যাঁ, আপনারা তাহলে একটু প্র্যাকটিস করতে থাকেন, আমি তার এটা একটু দেখি। ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি আপনার ওই ইসে যান তো, হোমে। এটা কোন ভার্সন দেখি আমি একটু, নিচে একদম স্টারে আপনার পিসির। Adobe Illustrator 2000, আপনি তো অনেক ওল্ড ভার্সন দিয়েছেন ভাই, আপনি অনেক ওল্ড ভার্সন ইনস্টল করেছেন। হ্যাঁ, তাহলে এটা মানে ইয়ার লেটেস্ট ভার্সনটা আমার একটু মানে যদি লিংকটা শেয়ার করতেন, আমি এটা ডাউনলোড করে নিতাম। গ্রুপে আমি যেটা ব্যবহার করি 2018, এটা গ্রুপে দেয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেয়া আছে, আপনি ওইখান থেকে ডাউনলোড করে। তবে সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনি ডাউনলোড করে তারপরে ইন্টারনেট কানেকশন অফ করে দিবেন। আর আপনার এখানের যে উইন্ডোজ ডিফেন্ডার, আপনার তো উইন্ডোজ 10, তাই না? উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে দিবেন। উইন্ডোজ যে সিকিউরিটি আছে আর কি, সেই সিকিউরিটি অফ করে দিয়ে তারপরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন, তারপরে 5 মিনিট রেখে দিবেন ওপেন করে, তারপর ক্লোজ করে দিয়ে তারপর আপনি আবার ইন্টারনেট কানেকশন দিয়ে দিলেন, এবং হচ্ছে ওই উইন্ডোজ যে সিকিউরিটি সেটা আবার অন করে দিলেন, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। আমার 12টা একটা ক্লাস ছিল ভার্সিটির। ও আচ্ছা, ঠিক আছে, যান। লিভ নিতে হবে। ওকে, ঠিক আছে।
হ্যালো রাশিদুল ভাই, হ্যাঁ আমি রাশেদুল না, রাশেদ, শুধু রাশেদ সরি সরি হ্যাঁ হ্যাঁ ওকে দ্যাটস ওকে। আচ্ছা, আপনার যে অ্যাপসটার লিংক ওটা যদি কাইন্ডলি যদি আরেকটু আরেকবার দিতেন ভালো কোনটা হতো। কোনটা? আপনার যে ইলাস্ট্রেটরের যে অ্যাপসের যে লিংকটা, আচ্ছা অ্যাপস না, সফটওয়্যারের লিঙ্কটা। আচ্ছা সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যারের ড্রাইভের লিঙ্ক দিয়েছি। আচ্ছা অনেক উপরে চলে গেছে তাই তো? হ্যাঁ এই কারণে আচ্ছা ঠিক যদি আছে আমি আরেকবার দিয়ে দেবো। আচ্ছা ধন্যবাদ। ভাইয়া এইখানে ওই কমেন্ট বক্সে দিয়ে দেন, তাহলে একটু মানে সুবিধা হবে। আমি ফোনে আসে তো, পিসিতে হোয়াটসঅ্যাপ নাই। পিসিতে হোয়াটসঅ্যাপ নাই, পিসিতে হোয়াটসঅ্যাপ কানেক্ট দিবেন। হোয়াটসঅ্যাপ কানেক্ট দিতে আপনার তো পিসিতে ইন্টারনেট কানেকশন আছে, হোয়াটসঅ্যাপ দিতে তো আর বেশি লাগবে না। জাস্ট আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখবেন, তাহলেই তো হবে। এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখবেন, হোয়াটসঅ্যাপ ওয়েব লিখলেই আপনাকে এটাও আপনাকে হোয়াটসঅ্যাপের ইসে নিয়ে যাবে। আমার তো হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে, যে কারণে হয়তো ঝামেলা করতেছে। আমি যদি অফ করে দিই, তারপরে দেখুন এই হোয়াটসঅ্যাপ দেখব, হোয়াটসঅ্যাপ ওয়েব। এখান থেকে আমি এই হোয়াটসঅ্যাপ ওয়েবে যাব। তো আমার এটা লগ ইন করা, আপনার হয়তো আসবে স্ক্যান করতে বলবে, একটা বারকোড আসবে, সেটা আপনার পিসি দ্বারা স্ক্যান করে, এই মোবাইল দ্বারা স্ক্যান করে নেবেন, তাহলেই হয়ে যাবে। স্ক্যানার আসছে ভাই, কিন্তু মোবাইল থেকে কিভাবে স্ক্যান করতে হয় এটা তো জানা নাই। মোবাইলের হোয়াটসঅ্যাপের একদম কর্নারে যান, কর্নারের রাইট সাইডে ওইখানে ক্লিক করলে দেখবেন হোয়াটসঅ্যাপ ওয়েব আসে, ওইটা ক্লিক করেন। তারপরে যদি না পান একটু ইউটিউব দেখে নিন। হোয়াটসঅ্যাপের একদম কর্নারে, ডান সাইডের কর্নারে তিনটা ফটো। জি ভাই পাইছি। হ্যাঁ হোয়াটসঅ্যাপ ওয়েব দেন, তাহলে ওই স্ক্যানার চলে আসবে। জি ভাই এখন একটু লিংকটা দিয়ে দেন তাহলে হবে। হ্যাঁ আমি ক্লাস শেষে দিব, ক্লাসের মধ্যে এত গেলে আমি ক্লাস করাবো কখন, ক্লাসের শেষে দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনারা একটু প্র্যাকটিসটা করেন। আপনি এই ভার্সনেও করতে প্র্যাকটিসটা তো করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করেন। শরীফ আলম, ওকে ভাই। হ্যাঁ মাসুমা সুলতানা তো আছেন, মোহাম্মদ রাসেল আছেন, কাইয়ুম মিয়া, মামুন হোসেন আছেন, তানভীর ফেরদৌস আছেন। আপনারা দয়া করে, মামুন হোসেন আছে, হ্যাঁ আমি মামুন হোসেন। দিয়েছি। আপনারা দয়া করে হচ্ছে, আচ্ছা সুমন্দে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি হচ্ছে এখানে দিয়ে দেন, হ্যাঁ এই যে এই চ্যাট বক্সেই লেখেন, সমস্যা নেই, এখানেই লিখলে আমি পাবো। সুমন্দে আপনি লিখেন।
রাশিদ ভাই, আমি তো গত 2 দিন ক্লাস করছিলাম, ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে গতকালকের ক্লাসটা। আমি তো চেঞ্জ করার জন্য প্রেজেন্টটা 2 দিনে দেওয়া হয় না, একটু কাইন্ডলি দিয়ে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আর দেখি আমার এখানে আপনার নামটা আছে কিনা সেটাও একটু দেখতে হবে। না হয়তো আবার সরিয়ে ফেলতে পারে, না হলে আমি এর সাথে যোগাযোগ করে কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে একটা ব্যবস্থা করতে, সমস্যা নাই। জি ভাই, আমি কিন্তু রেগুলার ক্লাস হ্যাঁ করতেছি। হ্যাঁ আমি জানি, দেখেছি। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, সৌরভ, আমার লিমিটেড স্যার ব্যাপারটা একটু দেখে নেন। জি ভাই কি যে কইতাছেন না? আপনাদের যাদের মাইক্রোফোনের সমস্যা আপনারা এই চ্যাট বক্সে লিখে দিতে পারেন যে ভাই আমি আছি, তাহলে আমি এখান থেকে দেখে নিতে পারবো। আর হচ্ছে আর কারো ভাইয়া আমি আছি তো। হ্যাঁ আপনার দেখেছি আমি, আপনার তো মাইক্রোফোনের সমস্যা না, আমি বলছি যাদের সমস্যা আছে তারা এখানে লিখে দিবেন। আর হচ্ছে কারো যদি যাদের মাইক্রোফোনের সমস্যা আর কি কথা বলতে পারবে না তাদের জন্য বলছি আপনারা এই চ্যাট বক্সে লিখে দেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা কিছু বলার থাকে সেটাও আপনি চ্যাট বক্সে লেখেন। আচ্ছা, তানভীর ফেরদাউস আছেন, রাকিবুল ইসলাম, হিমেল, সাদ্দাম হোসেন, সায়েম শেখ আছেন, জি ভাই আছি। তারপর সোরাব হোসেন জি ভাইয়া। আর শাহাবুদ্দিন আছেন। শাহাবুদ্দিন ভাই আপনারা গতকালকেরও অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। তারপর জুবাইর আহমেদ আছেন। জি ভাই আছি ভাই, গতকালকে আমারটা দেওয়া হয়েছিল ভাই। না দেখেন তো এই মোবাইল নাম্বারটা আপনার যেটা লাস্টে করছিলাম কিন্তু একটু লেটে জয়েন হয়েছি তো এই কারণে ভাই। আপনি এখন দেখেন এই মোবাইল নাম্বারটা আপনার 113 লাস্টে। জি জি জি, আচ্ছা ঠিক আছে, 13 লাস্টে জি ভাই। মাইক্রোফোনটা অফ করুন এখন। ভাই আমি প্রতিদিন থেকে ক্লাস করতেছি, ওরিয়েন্টেশন সহকারে ফুল ক্লাস করতে ভাই। গতকাল একটু লেটে জয়েন হয়েছিলাম তো এই কারণে আমি ভাই। অ্যাটেন্ডেন্স দিয়েছি আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি, আপনি মাইক্রোফোনটা অফ করুন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। রাব্বি হোসেন সোহাগ, জি ভাই আছি। শফিকুল ইসলাম আছেন, খান আবরার হোসেন, রায়হান, জি ভাই আছি। রায়হান আপনি কি গতকালকে ক্লাস করেছিলেন? জি ভাই আমি ক্লাস করেছিলাম, কিন্তু তারপর আপনি অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় কোনো চার্জ চলে গেছিল, তারপর কারেন্ট ছিল না, এই জন্য দেওয়া হয় না। এমডি আনিসুজ্জামান, অমিত রয় কে আজকে অমিত রয় আছেন? আশিকুর রহমান, সুমন চন্দ্র দে। আশিকুর রহমান নাই ভাই। সুমন চন্দ্র দে, হ্যাঁ আশিকুর রহমান তো আপনার সাথেই ছিল, দুইজন একসাথে করেছিলেন তাই না? হ্যাঁ, আজকে ও তো এই একটা জব ইন্টারভিউ আছে ওইখানে গেছে। সুমন চন্দ্র দে আছেন। সঞ্জিদ আক্তার তো মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা আমি এটার অ্যান্সার দিচ্ছি, ওকে আপনার এটার কথা অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, আমি এইখান থেকে স্ট্রোক শুনতে পাচ্ছি না। আমার প্রেজেন্টটা কি দেওয়া হয়েছে গতকাল পর্যন্ত? আর গতকাল ওরিয়েন্টেশন ক্লাস থেকে গতকাল আমি ক্লাস ছিলাম প্রায় 12টা পর পর্যন্ত, ফোনে চার্জ ছিল না, হঠাৎ করে আউট হয়ে গেছে। এখনো অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ হয়নি, অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ হোক, আপনি থাকেন, আপনার নাম আসলে তখন নেই বলবেন। সানজিদা আক্তার আছেন, নাদিম হোসেন, তারপর হচ্ছে মাহমুদুল হাসান, জুনায়েদ, সাবরিনা খন্দকার, সাব্বির আহমেদ, আছেন? সাব্বির আহমেদ তো থাকার কথা। ফয়সাল আছেন, এমদাদুল হক,
অজয় অজয় চন্দ্র বর্মন আছেন? অজয় বর্মন? এমডি মাহফুজুর রহমান, মুসলিম উদ্দিন, নাজমুল হাসান, নাজমুল হাসান, ভাই আমার নামটা বলে গেছেন ভাই, আমার প্রেজেন্টটা ভাই। মাহফুজুর রহমান, আপনি এটা? জি স্যার। আচ্ছা, আপনি তো গতকালকেও ছিলেন। জি জি, ধন্যবাদ স্যার। নাজমুল হাসান আছেন? বশির আহমেদ, মাসুম বিল্লাহ, কামরুল হাসান, কামরুল হাসান, তারপরে আশরাফুল আরেফিন, আশরাফুল আরেফিন তো ছুটি নিয়ে বলে গেছে। হ্যাঁ, বলে গেছে। আচ্ছা, জাকির হোসেন, শিমুল মিয়া আছেন? ভাইয়া আমি গতকালকে ছিলাম ভাইয়া, ওই যে ফোন 12টার পরে আচ্ছা, 12:30 মেবি চলে গেছে। ঠিক আছে। জাকির হোসেন সজীব নাই না? সাবের আহমেদ শিহাদ নাই, ওকে। তারপরে মাহমুদুল হাসান, শাখাওয়াত হোসেন, জাহিদ হাসান আছেন? জ্যোতিকা বিশ্বাস আছেন? হাসনাত জাহান আছেন? নিয়ামুল হাসান? জি স্যার আছি। তারপরে জাহিদুল ইসলাম জুয়েল? জি স্যার আছি স্যার, কিন্তু আমি কালকে ক্লাসে ছিলাম না, আজকে জয়েন করছি। আমি আসলে সিস্টেমটা বুঝতেছি না, কখন ক্লাস শুরু হয় কি আসলে বিষয়। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি, একটু পরে বলে দিচ্ছি, ওকে। তারপর নীলিমা মল্লিক আছেন? নীলিমা মল্লিকের তো মাইক্রোফোনের সমস্যা। নাই। তারপরে রিমন আহমেদ, আসমা খানম আছেন? আসমা খানম, রিমন আহমেদ, নাজমুল ইসলাম, আবু বকর সিদ্দিক, জাওয়াদ সর্দার লিমন, জুয়েলুর রহমান আছেন, আরিফুল ইসলাম, তারপর রাফি আহমেদ আছেন, নাজমুল হক সজীব আছেন, তাই না? এই যে সজীব, কি আপনি নাজমুল হক সজীব? স্যার নাজমুল হক শিবলু। এটা কি শিপলু? আচ্ছা, সরি সরি সরি, আছেন তো নাজমুল হক শিপলু আছেন না? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আরিফুল ইসলাম, মাসুমা আক্তার আছেন, মুগ্ধচন্দ্র ঘোষ আছেন, নিলয় সাহা, মিজানুর রহমান, কায়সার সাদিক, কায়সার সাদিক আছেন, শরীফ আল আমিন আছেন। হ্যাঁ, কাইসার সাদিক জয় আছে। আপনি গতকালকে ছিলেন? জি ভাইয়া, মানে আমি গতকালকে যে 2টার ব্যাচে ক্লাস করছিলাম আর কি, আমার গত 2 দিনের থেকে যে 2টার ব্যাচে দেওয়া, তো কালকে হঠাৎ করে মেসেজ আসছে যে আমি 11টার ব্যাচে ক্লাস করার জন্য, এই জন্য আজকে এখানে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, আপনি বলেছিলেন। আচ্ছা, আপনার নাম এখানে চলে আসছে, ঠিক আছে? তো আপনি এখন থেকে জয়েন করতে পারবেন। ঠিক আছে, তো স্যার এই প্রেজেন্টগুলো দিয়ে দেন তাহলে। প্রেজেন্টগুলো তো ওইখানে আছে, হ্যালো সমস্যা সাইম, নেই। হ্যালো ভাইয়া। জি বলুন। আমি সকাল থেকে চেষ্টা করতেছি, 2-3 দিন কোনোভাবেই নেটের কারণে ঢুকতে পারি না, আমার হাজিরাটা দিয়েন। আচ্ছা বেলাল ভাই, আমি আপনার ব্যাপারে বলি। বেলাল, আপনি আমার কথা এখন শুনছেন?
বিলাল হোসেন ভাই, আপনি কথা শুনছেন আমার? জি জি ভাইয়া। হ্যাঁ, আমি তো হোয়াটসঅ্যাপে বলেছি আপনি যে ব্যাচে ছিলেন ওই ব্যাচের ক্লাস শেষ হয়ে গেছে। আমার কাছে যে 50টা ক্লাস করানোর কথা সেটা শেষ হয়ে গেছে আপনাদের। এখন হচ্ছে আপনাদের নতুন আরেকটা ক্লাস শুরু হবে, ওকে? তো সেটার আগ পর্যন্ত আমি মাঝে মাঝে আপনাদের ওইখানে সকাল স্পেশাল সায়েম ভাই বললো স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, ওইটা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি মাঝে মাঝে আপনাদের ক্লাসে জয়েন করে আর কি বলবো, সবার সাথে একটু কথা বলবো। তো আপনি যে ব্যাচে ছিলেন ওই ব্যাচের ক্লাস শেষ। মাঝে মাঝে কখন আমরা অ্যালার্ট থাকবার ওই সায়েম ভাই বললো হ্যাঁ, ওই তো গ্রুপে আপনি মেসেজ জি দেখেছেন জি, আমি ওইটাই। বলতেছি ওই বেসে কি আমাদের আর ক্লাস হবে না? না, আমার সাথে আর ক্লাস হবে না। আমি হয়তো মাঝে মাঝে আপনাদের সাথে দেখা করার বা কথা বলার জন্য বলবো যে একটু জয়েন করেন, ঠিক আছে? জি 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 জি। আচ্ছা বুঝতে পারছি। যে সায়েম ভাই যে বললো স্পেশাল এক সপ্তাহ একটা ক্লাস হবে, ওটা কবে থেকে হবে? এটা আমিও জানি না, সাইম ভাই এটা গ্রুপে জানিয়ে দিবে, ঠিক আছে? এটা তো আর আমি নিব না, এটা আমি জানি আর না। আমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দেখে দিন, আমরা প্রায় দিনই চেষ্টা করছি, অনেক সময় নেটের কারণে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই আমার প্রেজেন্ট দিবেন না? হ্যাঁ আমি আসছি ভাই, যাদের প্রেজেন্ট দেওয়া হয়নি আমি সেটা নিয়ে কথা বলবো। আমি জাস্ট একটু আমাকে সময় দেন। শরীফ আলামিন, আপনি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন তাই না? জি ভাই। আপনি ওইখানে আপনার নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আর একজন আছেন হচ্ছে মুক্তা মুক্তা আক্তার। মুক্তা আক্তার, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন? জি স্যার। আপনার রেজিস্ট্রেশন নাম্বার নাই তাই তো? হ্যাঁ আছে তো। রেজিস্ট্রেশন নাম্বার আছে আপনার? তো আপনার এখানে নাম নাই কেন? অনেক ক্লাস হচ্ছে, আমাকে একজন ফোন দিয়ে আমার যে ক্লাস হবে সেই জন্য আমার মানে টাইম কখন আমি ক্লাস করতে পারবো সেটা জিজ্ঞেস করছিল। পরে এরপর হচ্ছে আমাদের যে ক্লাস শুরু হবে অরিয়েন্টেশন ক্লাসের জন্য মেসেজও আসছিল আমার কাছে। আপনার কাছে? আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার নামটা তো এখানে দেখছি না। আপনার কাছে কি রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, জানা আছে? বাইরে সেভ করা আছে। কোথায়? আমি আমার ড্রাইভে সেভ করে রাখছি, ওইখান থেকে দেখে আমি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বারটা দিয়ে দিছি আমি। রেজিস্ট্রেশন নাম্বার আর মোবাইল নাম্বারটা গ্রুপে একটু দিয়ে দেন, যে মুক্তা আক্তার আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর মোবাইল নাম্বার, ওকে? ভাই আমার নাম্বারটা দিছি। আচ্ছা। আর শরীফা, আপনার নাম্বার, আপনার যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার নাই, আমি আপনার ব্যাপারে কথা বলেছি স্যাম ভাইয়ের সাথে। স্যাম ভাই আপনার নাম্বারটা দিতে বললো, হয়তো সে দেখা যাক কী করা যায়। আচ্ছা এখন বলুন যে কার কার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। মুক্তা আক্তার, আপনি তো প্রথম দিনও ক্লাস করেছেন তাই না? জি স্যার, আমি প্রত্যেকদিনই ক্লাস করেছি এই পর্যন্ত। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি কারোর নাম বলিনি এমন কেউ আছেন যে যার নাম আমি বলিনি? যেমন হচ্ছে সুমন দে, আপনার নামটা কি? আপনার পুরো নামটা কি? আচ্ছা, আপনি কিছু লিখছিলেন দেখি। নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম। ওকে, আপনার নাম কি আমি বলিনি? নাজমুল ইসলাম, নাজমুল হক শিপলু না, নাজমুল ইসলাম, নিয়ামুল ইসলাম, নাজমুল হাসান। নাজমুল হাসান আছে, নাজমুল ইসলাম। আপনি কি নাজমুল হাসান দিয়ে করেছেন নাকি? তো এই মোবাইল নাম্বারটা আপনার কি নাম? নাজমুল হাসান মেহেদি। স্যার, জি বলুন। আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 269352। আপনি একটু দয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। ওকে স্যার। নাজমুল ইসলাম, আপনি কি আমার কথা শুনছেন? নিয়ামুল হাসান। সুমন দে, আপনি সুমন চন্দ্র দে না? সুমন দে, আপনি কি আমার কথা শুনছেন? আচ্ছা, আপনি হচ্ছেন এই যে সুমন চন্দ্র দে, তাই তো? নাজমুল ইসলাম, আমি নাজমুল ইসলাম নামে কোনো নাম পাইনি, নাজমুল হাসান পেয়েছি। আপনার নাম নাজমুল হাসান। আচ্ছা, এই নাজমুল ইসলাম কিনা? আচ্ছা, এই নাজমুল ইসলাম, তাই তো? আচ্ছা, তো ফয়সাল আহমেদ ছিলাম। হ্যাঁ, আমি দিয়েছি, আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি। আর নাজমুল ইসলাম, এইটাই তো আপনি, তাই তো? আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি। ঠিক আছে। আর কেউ বাকি আছেন যার অ্যাটেন্ডেন্স হয়নি বা আমি নাম বলিনি? ফয়সাল দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। এই নামটা বাদ রয়েছে। মুক্তা আক্তার, আপনার রেজিস্ট্রেশনের নামও তো মুক্তা আক্তার, তাই না? জি স্যার। ঠিক আছে, চলুন আমি ক্লাসে যাই, অনেক সময় চলে গেল। আর কারো যদি সমস্যা থাকে বা হচ্ছে অ্যাটেন্ডেন্স হয়নি এমন কেউ থেকে থাকলে বলেন। হ্যাঁ, আমার রেজিস্ট্রেশনটা কি করবেন? আমি এটা ইসে জানিয়েছি, এটা জানানো হয়েছে, অফিসে জানাইছি, এখন তারা দেখবে। তো আশা করি এভাবে একটা রেক্টেঙ্গুলার তৈরি করার ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। এই বিষয়গুলো একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবেন, তা না হলে পরবর্তীতে আমি যখন বিভিন্ন কাজ করব, দেখাবো,
তো সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে, না হয় আপনি হয়তো বুঝতে পারবেন না। এখন যাই হোক, চলুন আমরা কিভাবে একটা ফাইল সেভ করব। আমি তো এটা ইলাস্ট্রেটরে তৈরি করতেছি, তাই না? ইলাস্ট্রেটরে তৈরি করতেছি। আমি ইলাস্ট্রেটরে আপনার কোনো কিছু থাকবে না, এখানে আপনার নিজের ডিজাইন কনসেপ্ট দ্বারা বিভিন্ন জিনিস তৈরি করতে হবে। বিভিন্ন, যেমন একটা লোগো বা হচ্ছে একটা টি শার্ট ডিজাইন বা হচ্ছে একটা ব্যানার ডিজাইন, এই ডিজাইনগুলো আপনাকে তৈরি করতে হবে। তো এই টুলসগুলো বা হচ্ছে যে অপশনগুলো দেখেন, এগুলো সবগুলোই আপনাকে সহযোগিতা করবে আপনার কনসেপ্ট অনুযায়ী ডিজাইন করার ক্ষেত্রে। তো আগে আমার এইগুলোর ব্যবহারাদি জানতে হবে যে কোনটা দ্বারা আমি কি করতে পারি। তো পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে আমাকে এটাকে সেভ করতে হবে, তাই না? এখন অনেক ফরম্যাটে সেভ করতে পারবেন আপনি। সাধারণত একটা কথা মনে রাখবেন, আমি যে কোনো ডিজাইনই করি না কেন ইলাস্ট্রেটরে, যে কোনো ডিজাইনই করি না কেন সেটাকে আমি একটা ইলাস্ট্রেটরের ফাইলে সেভ করে রাখবো। আর ইলাস্ট্রেটরের ফাইল হচ্ছে এআই ফাইল। ওকে, এআই ফাইল, এই যে দেখেন ইলাস্ট্রেটরের সংক্ষিপ্ত হচ্ছে এআই। এই এআই ফাইলে আমি সেভ করে রাখবো। যে কোনো ডিজাইনই আমি করি না কেন সেটা অবশ্যই আমি এআই ফাইলে সেভ করে রাখবো, যাতে করে পরবর্তীতে আমি এই এআই ফাইলটাকে ওপেন করে এডিট করতে পারি, কোনোভাবে আবার কারেকশন বা কোনো চেঞ্জ দরকার হলে সেটা করতে পারি। আবার এটাকেই বলা হয় আমার সোর্স ফাইল বা মূল ফাইল আর কি। এই এআই ফাইলটাই হচ্ছে আমার মূল ফাইল। তো আমি যে ডিজাইনই করি না কেন সেটার এই এআই ফাইলটা আমি সেভ করে রাখবো। এখন এআই ফাইল কীভাবে সেভ করব সেটা দেখাবো। এরপরে আসেন আপনার জেপিজি মানে একটা ছবিকে আপনার পুরো ডিজাইনটা, আপনি যে ডিজাইনটা করলেন সেটা একটা ছবি আকারে আসবে, জেপিজি ফরম্যাটে আসবে। আবার আপনি এটাকে পিএনজি ফরম্যাটেও সেভ করতে পারেন। যেমন কিছু ক্ষেত্রে আমার পিএনজি ফাইল লাগে, একটা লোগোর পিএনজি ফাইল লাগে, একটা টি শার্ট ডিজাইনের পিএনজি ফাইল লাগে। ওকে, প্রিন্ট করার ক্ষেত্রে পিএনজি ফাইলটা লাগে, প্রিন্টটা এই পিএনজি ফাইল দ্বারা করা হয়। তো আমি মোটামুটি 3টা ফরম্যাটে একটা ডিজাইন সেভ করব, বা আমি আমার ক্লায়েন্টকে যে ফাইলগুলো দেব মোটামুটি এই 3টা ফাইল কমন, যে এই 3টা ফাইল আমি অবশ্যই দিব। একটা হচ্ছে এআই, আর একটা হচ্ছে জেপিজি, আর একটা হচ্ছে পিএনজি। এই 3টা ফাইল আমি দিব। তারপরে যদি আমার ক্লায়েন্টের কোনো এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে, যে বলল যে আমাকে পিডিএফে করে দাও, আমাকে এসভিজিতে করে দাও, আমাকে এই ফোল্ডারে করে দাও, ওইটা করে দাও, এই ফরম্যাটে ওই ফরম্যাটে করে দাও, সেটা আপনি করে দিতে পারবেন। এটা কোনো বেশি কিছু আহামরি কোনো না। তবে আমাকে প্রাথমিক অবস্থায় এই 3টা জিনিস অবশ্যই আমাকে দিতে হবে, একটা এআই, জেপিজি, পিএনজি। ওকে, এই 3টা ফাইল আমি দিব। এখন হয়তো কেউ বলবে যে আমার শুধু পিএনজি হলেই হবে, আমার শুধু জেপিজি হলে হবে, কিন্তু আপনি এআই ফাইলটা তো কিন্তু দিতেই হবে যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান। এআই ফাইলটা দিবেন, আর হচ্ছে জেপিজি অথবা পিএনজি, সে যেটা চাইবে আর কি আপনি সেটা দেবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় বা সাধারণভাবে এই 3টা ফাইলেই দেওয়া হয়। এই 3টা ফাইল আমি কিভাবে সেভ করব সেটা দেখেন। ধরেন আমার এটা একটা ডিজাইন, জাস্ট দেখানোর জন্য বলছি। তো এই ডিজাইনটাকে আমি সেভ করব, প্রথমে এআই ফাইলে সেভ করব। আমি এই ফাইলে যাব, ফাইল থেকে আমার সেভ, ওকে, ফাইল থেকে সেভ, আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমার এই যে একটা অপশন চলে আসবে, সেভ করার অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমি কোথায় সেভ করব সে ফাইলটাকে আমি এই করে নেই, কোন ফাইলে আমি সেভ করব, আমার হার্ড ডিস্কে আমি আপনাদের ব্যাচ দিয়ে যে ফোল্ডার তৈরি করেছি এটাকে এখানে সেভ করব। ওকে, এখানে আমি সেভ করব। এখন আমি এখানে দেখেন ফাইল নেই, তো আমি প্রথমে যখন আর্টবোর্ডটা নিয়েছিলাম, এই আর্টবোর্ডটা যখন নিয়েছিলাম তখন কোনো ফাইল কোনো ওই আনটাইটেল অবস্থায় রেখেছি, তাই না? তো বলেছিলাম যে এটা আমি পরবর্তীতেও
এটাকে চেঞ্জ করতে পারবো। ধরেন এটা আমার একটা লোগো ডিজাইন, তো আমি এখানে লোগো লিখে বা আমার ক্লায়েন্ট বোঝার সুবিধার্থে ক্লায়েন্টের নাম লিখে আমি লোগো লিখে লোগো ডিজাইন লিখে আমি এটাকে সেভ করতে পারি, তাহলে আমার এই ফাইলটার নাম হয়ে যাবে লোগো ডিজাইন। আর্টবোর্ডটা নেওয়ার সময় যদি আমি কোনো আনটাইটেল অবস্থায় রাখি, আমি যদি আমার ডিজাইনের কোনো নাম না দেই, আমি এখান থেকে সেভ করার সময় এখানে ফাইল নেমের জায়গায় এখানে দিলে আমার এই ফাইলটা এই নামে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি দিতে পারছি। এরপরে আসেন এই যে সেভ অ্যাজ টাইপ আর কি, ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি সেভ করতে চাচ্ছেন। আমি যদি এআই ফরম্যাটে থাকে তাহলে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফরম্যাট, এখানে ক্লিক করলে আরও কিছু ফরম্যাট আছে, অ্যাডোবি পিডিএফ, আপনি যদি পিডিএফে সেভ করতে চান, ইপিএস, তারপরে টেমপ্লেট বা এসভিজি। ওকে, তো আমি সাধারণত এআই ফাইলই সেভ করব। এই এআই ফাইল দিয়ে সেভ দিয়ে আমি সেভ ক্লিক করলাম, আমার দেখেন এরপরে এই অপশনটা আসবে, এই অপশনটা আসবে। এখানে আপনি প্রথমে আছে ভার্সন ইলাস্ট্রেটর সিসি, তাই না? এর নিচে আবার দেখেন ইলাস্ট্রেটর CS6, CS5, 8, 10 বা ইলাস্ট্রেটর 3, ইলাস্ট্রেটর 3, 8, 9 এগুলো আছে। এগুলো কিন্তু ইলাস্ট্রেটরের পুরনো ভার্সনগুলো আছে। তো প্রথমে আছে হচ্ছে এখানে থাকবে সাধারণত ইলাস্ট্রেটর সিসি থাকে। এটা কেন, আমি এটার গুরুত্ব সম্বন্ধে একটু বলছি। আপনি ধরেন আমি ইলাস্ট্রেটর সিসি তো মনে করেন 15 থেকে শুরু হয়েছে, তাই না? 15, তারপরে হচ্ছে ইলাস্ট্রেটর CS6 এর পরে তো ইলাস্ট্রেটর সিসি, তারপরে ইলাস্ট্রেটর সিসি 15, 17, 18, 19, তারপর হচ্ছে এই এখন 20 চলে। তো আপনার যদি আমি এটা ইলাস্ট্রেটর সিসিতে ওকে করে দিলাম, আমার এই ফাইলটা যদি কোনো ওল্ডার ভার্সনে ব্যবহার করতে চায় সে কিন্তু ব্যবহার করতে পারবে না। তাহলে তার দেখবেন লোডিং হতেই লাগবে 10 ঘন্টা, তারপর কাজই করতে পারবে না, পিসি হ্যাং করবে, রেজিস্টার নেবে, ওকে, কাজই করতে পারবে না। এখন যদি এমন হয় যে আমি এক জায়গায় প্রিন্ট করাবো, তার কাছে হচ্ছে CS6, সে হচ্ছে চালায় CS6, সে চালায় হচ্ছে আপনার এই CS5, ওকে, এগুলো এই ওল্ডার ভার্সন চালাচ্ছে। তখন কিন্তু আমি যদি এই সিসিতে সেভ করে দিয়ে দেই ফাইলটা, সে কিন্তু আর ওটাকে ব্যবহার করতে পারবে না, ওটার কাজ করতে পারবে না। তো তখন আমি এখান থেকে CS বা তার সে যে সফটওয়্যার ব্যবহার করে সেটাই আমি দিয়ে সেভ করে দেব। ধরেন আমি যেখানে প্রিন্ট দিব সেখানে CS6 চালায় সে কম্পিউটারে, তো আমি এই CS6 দ্বারা তারপরে ওকে দেব। আর একটা কথা মনে রাখবেন, যখনই কোনো আপডেট হওয়া মানে কি নতুন নতুন জিনিস তৈরি করা, তাই না? তো আমি যখন ইলাস্ট্রেটর আর কি আপগ্রেড ভার্সন না দিয়ে আমি যদি ব্যাকগ্রেড ভার্সনগুলো ব্যবহার দেই এখানে, তাহলে কিন্তু আমার অনেক কিছু মিসিং হতে পারে। তো সেটা নিয়েই সে একটা ওয়ার্নিং দিচ্ছে। ওকে, সেভ টু দ্য লেগেসি ফরম্যাট, মে কজ সাম চেঞ্জেস টু ইয়োর টেক্সট লেআউট অ্যান্ড ডিজেবল সাম এডিটিং ফিচার্স। ওকে, তো এগুলো আমি হয়তো নাও পেতে পারি। তো আমি সাধারণত ইলাস্ট্রেটর সিসি রাখবো। যদি আমাকে বলে দেয় যে না তুমি CS6 সেভ করে দিও বা CS5 সেভ করে দিও, তাহলে আপনি ওইটা দিবেন। কিন্তু সাধারণত ইলাস্ট্রেটর এই সিসি ফরম্যাটই আমি সেভ করব। ওকে, ইলাস্ট্রেটর সিসি, এটা আমি ইলাস্ট্রেটর সিসি রাখবো। তারপর আমি ওকে করে দিব, আমার এটা সেভ হয়ে গেল, আমার এই এআই ফাইলটা সেভ হয়ে গেল। আমি এটা ধরেন ক্লোজ করে দিলাম। ওকে, ক্লোজ করে দিলাম। এখন আমার সামহাউ এখানে আমি যাই, আপনাদের ফোল্ডারে যাই, এই যে এখানে দেখেন আমার এই যে লোগো ডিজাইন দেখছেন, এআই ফাইলটা সেভ হয়ে আছে। এখন আমার এটাকে আবার একটু চেঞ্জ করা দরকার বা কোনোভাবে মডিফাই বা ওপেন করা দরকার। আমি জাস্ট ডাবল ক্লিক করব, তাহলে এটা আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। কোথা থেকে আমি পেয়েছিলাম? ফাইলে যে এই সেভে, ঠিক আছে। এখন আমি যদি কোনো এডিটিং করি, কোনো ধরনের ধরেন এই এডিট করলাম। ওকে, এখন এডিট করে আমি যদি এই সেম ফাইলে সেভ করতে চাই, এই সেম ফাইলে যদি আমার এই এডিট করার পরে যদি সেম ফাইলে আমি সেভ করতে চাই, আমি জাস্ট ফাইলে যে সেভে ক্লিক করব।
সেভে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে গেল। ধরেন আমি এডিট করলাম এটাকে, এভাবে রাখো, এইভাবে আমি এডিট করলাম আর কি বোঝানোর জন্য আমি এইভাবে এডিট করলাম। যদি আমি এই ফাইলই এই এডিট করার পরে এই ফাইলই সেভ করতে চাই, এই নামেই সেভ করতে চাই, তো আমি কি করব, ফাইলে যে সেভ করে দিব। আমার এটা সেভ হয়েছে। আমি এখন আবার ক্লোজ করে দিই, এখানে ওপেন করি, দেখেন আমার এই অবস্থায় সেভ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে না আমার এডিট করার পরে আমি আর আগের নামে সেভ করব না, এটা আবার নতুন আরেক নামে আরেক ভার্সনে সেভ করব, ঠিক আছে, আরেক ফরম্যাটে সেভ করব, তখন আবার আমি কি করব, ফাইল থেকে সেভ অ্যাজে যাব, অ্যাজে যেয়ে তারপরে আমি এখানে ধরেন আরেক নাম আমি লোগো ডিজাইন এডিটেড দিয়ে দিলাম, ধরেন এডিটেড লোগো ডিজাইন দিয়ে আমি যখন আবার এখান থেকে যদি আমার এআইটাই রাখি, সেভ দেই, ওকে দেই, তো দেখেন আমার আরেকটা ফাইল তৈরি হয়েছে এডিটেড। তো আপনি সেভ অ্যাজ কখন দিবেন? আমি কিন্তু সাধারণত সেভ অ্যাজ দিয়ে কাজ করতে পারি। আমি প্রথম অবস্থায় সেভ অ্যাজই দিতে পারেন, হ্যাঁ সেভ অ্যাজই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আবার সেভও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি চান যে আমার এই ফাইলটা যেটা আমি ওপেন করলাম, এই ফাইলটা যেটা আমি ধরেন এই লোগো ডিজাইনটা ওপেন করলাম, আমি যদি চাই এই লোগো ডিজাইনটাকে আমি এডিট করার পরে আরেকটা ফাইলে আবার সেভ করব, সেক্ষেত্রে আপনাকে সেভ অ্যাজ দিতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ। ওকে, আমি যদি চাই আমার এটাকে আরেকটা নামে আমি সেভ করতে চাবো, সেভ অ্যাজ, তাহলে সেভ অ্যাজ দেওয়ার পরে সেভ অ্যাজ আমি এডিট করলাম। ওকে, এডিট করলে ব্যাপারগুলো একটু ভালোভাবে বুঝে নেবেন, তা না হলে এগুলো নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। তাহলে আমি কালার চেঞ্জ করে সেভ অ্যাজ দিয়ে আমি নতুন একটা নাম দিয়ে সেভ করলাম, সেভ করে ফেললাম। ওকে, এখন আমি যদি এটাকে সেভ না দিয়েই আমি এখান থেকে এই সেভ না দিয়ে এটাকে যদি আমি ক্লোজ করে দেই, ক্লোজ করে দিলাম, আমার এই ফাইলে কিন্তু কোনো সমস্যা হবে না। আমার এই যে লোগো ডিজাইন প্রথম যে ফাইলটা ছিল, এই ফাইল কিন্তু আগের মতনই থেকে যাবে। এই দেখেন আগের মতনই রয়েছে। আমি সেভ অ্যাজ দ্বারা যেটা সেভ করেছি সেটা নতুন একটা ফাইলে ওপেন হয়েছে, এই যে সেটা দেখেন আলাদা একটা নতুন ফাইলে ওপেন হয়ে সেভ হয়েছে। আমার আগেরটা কিন্তু সেম রয়ে গেছে। তো অনেক সময় এমন আমাদের ঝামেলায় পড়তে হয় যে আমি একটা এআই ফাইল ওপেন করে এডিট করলাম, কিন্তু আমি পুরনটাও চাচ্ছি নতুনটাও চাচ্ছি। তো নতুনটাকে আমি সেভ অ্যাজ দ্বারা নতুন একটা নামে সেভ করে নিলাম, তারপরে আমি সেভ না দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার সময় হয়তো আপনার সেভ চাইতে পারে, আমি সেভ কেটে দিলাম, সেভ চাইলেও নো দিব। তো তাহলে আমার পুরনটাও রয়ে গেল, আবার নতুন একটা ফাইলও আমি সেভ করে দিতে পারলাম। এখন আসুন, এটা তো গেল এআই ফাইল। এখন আমি কিভাবে একটা জেপিজি পিএনজিতে সেভ করব, আমি এটাকে একটা জেপিজিতে কিভাবে সেভ করব? আমি ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। ওকে, এক্সপোর্ট অ্যাজ, এখানে আপনি এই যে দেখেন অনেকগুলো ফরম্যাট পাবেন, পিএনজি, জেপিজি। ওকে, এই পিএইচডি এটা আমি যখন পিএইচডি দেখাবো, আমরা ফটোশপ দেখবো, তখন আমি দেখব যে কিভাবে ইলাস্ট্রেটরের একটা ফাইল ফটোশপে কনভার্ট করা যায়। তো এখান থেকে আপনি জেপিজি, এই যে জেপিজি সিলেক্ট করে দিলেন, তারপরে এক্সপোর্ট করে দিলাম, তারপরে আমার এই অপশনটা আসবে। আমি এখান থেকে আমার কোয়ালিটিটা আমি হাইও করতে পারি, ম্যাক্সিমাস আছে, এটাকে আমি এই যে লার্জ ফাইলটাকে বাড়াইয়া দিতে পারি। এগুলো সেম থাকবে না, এগুলো সেম রাখবেন। আমি এখান থেকে জাস্ট হচ্ছে ওকে করে দিব, তাহলেই হবে। ওকে করে দিচ্ছি, আমার এটা জেপিজিতে সেভ হয়েছে। এই যে দেখেন জেপিজি,
এই যে আমার একটা জেপিজি ফাইল, দেখেছেন? আবার আমি যদি এটাকে পিএনজি করতে চাই, সেম ফাইল এক্সপোর্ট অ্যাজ, আমি এখান থেকে পিএনজি ব্যবহার করব, পিএনজি এক্সপোর্ট আমার এমন থাকবে, এই যে পিএনজি ট্রান্সপারেন্ট, আমি ওকে দিলাম। আমার এই যে দেখেন এটা পিএনজি, এটা পিএনজি। আর জেপিজি নেওয়ার সময় জেপিজি, আমি এই জেপিজিটা ডিলিট করে দিই। আর আমি যদি জেপিজিতে সেভ দেই, সেভ দেওয়ার সময় আমি যদি চাই যে আমার এই হোয়াইট আর্টবোর্ডটাও থাকবে, এই আর্টবোর্ডটাও থাকবে, সেভ আর্টবোর্ডটা সহ আমি সেভ করব, তাহলে আমি সেভ দেওয়ার সময় এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে দিব। দেখেন এই যে আপনি যদি এখানে যখন জেপিজি দিবেন, এই যে ইউজ আর্টবোর্ড, ওকে, এটাকে আমি সিলেক্ট করে দিব, ইউজ আর্টবোর্ডটাকে আমি সিলেক্ট করে দিব, তারপরে আমি এক্সপোর্ট দিব, ওকে করে দিব। এখন দেখেন আমার এখানে এই যে জেপিজিটা আর্টবোর্ড সহ সেভ ওপেন হবে, এই যে এখানে আর্টবোর্ড আছে আর কি, এই যে আর্টবোর্ড। তো এভাবে আমি জেপিজি, পিএনজি এবং হচ্ছে এআই ফাইলে ফরম্যাটে সেভ করতে পারি। আবার কেউ আছে, আবার আপনি অনেক সময় যদি ওয়েবে সেভ করতে চান, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, আপনি এখান থেকেও আরও কাস্টমাইজ ওয়েতে সেভ করতে পারবেন। যেমন ধরুন আমি যদি এই যে আমি এখানে আমার নামটা দিতে পারি, আমি কি নামে সেভ করতে চাই, তারপরে হচ্ছে পিএনজি এটা 4 থাকবে। আমি এখান থেকে এই যে জেপিজিতে না পিএনজিতে না কিসে সেভ করব সেটা আমি দিতে পারি। তারপরে আমি এখান থেকে সেভ দিলেই আমার এটা সেভ হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে আমার সাইজটাকেও, ইমেজ সাইজটাকেও বাড়াতে পারবো, কমাতে পারবো। আমার আর্টবোর্ড ছাড়া যদি আমি করি, এইটা এখানে আমি ক্লিপ টু আর্টবোর্ড, আমি প্রিভিউ দিয়েও দেখতে পারবো আমার কেমন আসবে আর কি, দেখাবো। আচ্ছা, একটা কোশ্চেন করব যে আপনি তো মানে গত ক্লাসে বলেছিলেন যে যেগুলা হচ্ছে প্রিন্টের জন্য যেগুলো, সেগুলো হচ্ছে সিএমওয়াইকে কালার। কি বুঝিনি, আমি কি বলেছিলাম? বলেছিলেন যে আমরা যদি প্রিন্টের জন্য কোনো ডিজাইন করি, তো সেখানে সিএমওয়াইকে, তো স্যার জেপিজি এটা কি না না না, এটা ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আপনি ভালো প্রশ্ন করেছেন। ব্যাপারটা হচ্ছে আপনি তো আপনার ডিজাইনটা একটা ক্লায়েন্ট দেখবে, তাই না? আপনি একটা ফ্লায়ার ডিজাইন করলেন, একটা ব্যানার ডিজাইন করলেন, সেই ডিজাইনটা কেমন দেখাচ্ছে, তো প্রিন্ট করার আগে সেইটা তো সে দেখতে চাইতে পারে, বা হচ্ছে তার আপনিও তারে দেখাতে পারেন যে তোমার এই যে জেপিজি দ্বারা তো ছবির আকৃতিতে হয়, তো সে যদি এরকমের দেখতে চায়, তখন আপনি জেপিজিতে দিবেন। প্রিন্টের জন্য দরকার হবে আমার পিএনজি অথবা এআই ফাইলটা। ওকে, মূলত প্রিন্টের জন্য দরকার হবে এআই ফাইল। আপনি প্রিন্টার যে প্রেস আছে বা ইসে আছে, ওদের কাছে এআই ফাইলটা দিবে। তবে হচ্ছে দেখার জন্য অথবা আপনার ব্যবহার করার জন্য আপনি পিএনজিটা আমার দরকার হবে কি, ধরেন আমি এই ডিজাইনটা নিয়ে একটা মকআপ তৈরি করব, ফটোশপে একটা মকআপ তৈরি করব, তখন তো আমার পিএনজি লাগবে। আমি একটা লোগো ডিজাইন করব, তো এই লোগোটাকে তো আবার আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করব, তো সেক্ষেত্রে তো আমার পিএনজি ফাইলটা লাগবে। আবার আমি জাস্ট দেখার জন্য যে আমার এটা কেমন লাগবে, সেটার জন্য আবার আমি জেপিজিতে কনভার্ট করে নিলাম, যে এটা জেপিজি দ্বারা ছবির আকৃতিতে আমি দেখব যে আমার এটা কেমন লাগছে। এটা জাস্ট না না, আরজিবি করব না, আমি সিএমওয়াই কি রাখবো। আরজিবি করে দিলে আপনার আবার একটু ফেটে যেতে পারে, যেমন আছে আমি জেপিজিতেই রাখবো। তবে হ্যাঁ, যদি আপনার আমার এটা সমস্যা করে না, আমি যদি মকআপ করতে নিয়ে যাই এখান থেকে পিএনজি করে, সেটা যদি আমার সিএমওয়াই কে তো থাকে, এটা সমস্যা হয় না।
এখন আসুন আমি কিভাবে একটা ইমেজ ওপেন করব। ওকে, এটা তো আমার সেভ গেল, আমি এভাবে সেভ করতে পারি আমার ডিজাইনগুলো। এখন আমি কিভাবে ওপেন করতে পারি, আমি তো দেখালাম যে এআই ফাইল ওপেন করার সিস্টেম, জাস্ট আমি ডাবল ক্লিক করব তাহলেই আমার ওপেন হয়ে যাবে। এআই ফাইলগুলোতে ডাবল ক্লিক করলেই আমার ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। এখন আমি যদি চাই যে আমার এই জেপিজি, ধরেন এই যে জেপিজিটা, এটাকে আমি এআই ফাইলে ওপেন করতে চাই, তাহলে আমি কিভাবে ওপেন করব? এখানে আপনি অনেকভাবে ওপেন করতে পারেন, যেমন ধরেন এইভাবে ধরে এইভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেন, তাহলে ওপেন হবে। এই যে দেখেন ওপেন হয়েছে। ওকে, ওপেন হয়েছে। আবার আমি ইন্টারনেট থেকে ধরেন একটা ছবি ডাউনলোড করব। আমি কিসের ছবি ডাউনলোড করতে পারি? বার্ডস। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে শিখিয়ে দেই, সেটা হচ্ছে আমি যখন ইলাস্ট্রেটরে সবচেয়ে ভালো কোয়ালিটির একটা ইমেজ ব্যবহার করতে চাইবো, যেটার আমার কোয়ালিটিটা ভালো থাকবে। এখন কোয়ালিটি বুঝবো কিভাবে? ইমেজগুলো সাধারণত পিক্সেলে হয়, তাই না? তো যেটার পিক্সেল বেশি, যে ইমেজের যত পিক্সেল বেশি সেই ইমেজ তো তত ভালো। আমরা বলি না এটা এতই পিক্সেল, এটা অনেক বেশি, 2000 পিক্সেল বা 1000 পিক্সেল, 1200 পিক্সেল। তো আমি এই ভালো কোয়ালিটির ইমেজ পাবো কিভাবে ইন্টারনেটে? যখন আমি এভাবে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে ইমেজে গেলে তো আমি অনেক ইমেজ পাবো। এখন ভালো কোনটা পাবো, কোনটা বুঝবো? আমি এই যে ডাবল ক্লিক করলে আমার এখানে এভাবে ওপেন হবে। ওকে, আমি এই যে নিচে লেখা থাকে। আবার আমি যদি ফিল্টারিং করতে চাই যে আমার ভালো ইমেজগুলো দরকার, আমি এই টুলসে যাব। টুলস থেকে এখানে সাইজ আছে, এই সাইজে গিয়ে আমি লার্জ সিলেক্ট করে দিব, তাহলে আমার ভালো কোয়ালিটির ইমেজগুলোই এখানে শো করবে। এখান থেকে আমার যেটা পছন্দ, ধরুন আমি এটাকে ওপেন করতে চাই। আর একটা ইমেজ সেভ করার সময় যদি আমার একটা ইমেজ আমার নিতে হবে, এখান থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করব, আমি কিন্তু এই রাইট বাটন ক্লিক করলে এই যে সেভ ইমেজ অ্যাজ দিয়ে ডাউনলোড করে নিতে পারি। কিন্তু আমি এভাবে ইমেজ ডাউনলোড করব না, আমি জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে এভাবে আমার এই সাইডে ওপেন হবে। এখান থেকেও আমি সেভ অ্যাজ দিব না, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ অ্যান্ড নিউ ট্যাব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করব, নতুন একটা ট্যাবে ইমেজ ওপেন করে তাহলে এখান থেকে আমি সেভ দিব, তাতে করে আমার ইমেজের কোয়ালিটিটা ভালো থাকে। এখান থেকে আমি সেভ, আচ্ছা এটা আমি ওপেন করলাম, ঠিক আছে, সমস্যা নেই। এখন আপনি আবার এখান থেকে কপি করে এই ইলাস্ট্রেটরে এনে এখানে আমি কন্ট্রোল ভি দিলেও আমার এই ইমেজটা ওপেন হবে। এভাবে আমি ইমেজ ওপেন করতে পারি। জাস্ট কি করলাম, ইন্টারনেট থেকে, ডিরেক্ট ইন্টারনেট থেকে এখান থেকে আমি কপি ইমেজ ইলাস্ট্রেটরে এনে আমি কন্ট্রোল ভি প্রেস করলাম। ওকে, কন্ট্রোল ভি প্রেস করলাম। এখন এভাবে আমি একটা ইমেজ ওপেন করতে পারি। তাহলে কি, দুইটা উপায় দেখালাম। একটা হচ্ছে এভাবে ড্র্যাগ করে আমার এই এখানে থাকতেছে, এখান থেকে ড্র্যাগ করে এভাবে এনে ইমেজটা করা, ছেড়ে দেওয়া, ছেড়ে দিলেই আমার এভাবে ইমেজটা চলে আসবে, তাই না? আর একটা হচ্ছে আমি ইন্টারনেট থেকে যদি কোনো করেই কপি করে এনেই আমি আবার পেস্ট করে এখানে ছেড়ে দিতে পারি। আর একটা উপায় পারি, সেটা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন নামে একটা অপশন আছে, এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ও। এই ওপেনে দিয়েও আমি দেখেন এই যে ইমেজটাকে সিলেক্ট করে ওপেন দিলে আমার এটা ওপেন হচ্ছে। এক্ষেত্রে আমার নতুন একটা ট্যাব নিয়ে এই ইমেজটা ওপেন হবে, নতুন একটা ট্যাব নিয়ে এই ইমেজটা ওপেন হচ্ছে। তো আমি কয়টা উপায় দেখলাম? 3টা। আবার আমি এই ইমেজটাকে আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে ওপেন উইথ আসবে, ওপেন উইথ দ্বারাও এই ইলাস্ট্রেটরে সিলেক্ট করে দিলেও আমার এই যে নতুন একটা ট্যাব নিয়ে ইমেজটা ওপেন হবে। এখন আমি কোন উপায়ে ইমেজটা ওপেন করব, কি উপায়ে, আদর্শ উপায় কোনটা? আমি কখনোই এভাবে ড্র্যাগ করে অথবা ইন্টারনেট থেকে
কপি করে আমি ইমেজ করব না, ইমেজ ওপেন করব না। আমি সব সময় ফাইলে থেকে ওপেনে গিয়ে তারপরে এখান থেকে সিলেক্ট করে তারপরে ওপেন করব। এইভাবে নতুন একটা ট্যাবে ইমেজ ওপেন করব। ওকে, এটা যেন আমাদের মনে থাকে, আমরা কখনোই করব না। এতে করে আপনার যদি ইন্টারনেট থেকে নিয়ে আসেন তাহলে কি হয়, আপনার যার কাছে ইন্টারনেট কানেকশন থাকবে না সে এই ইমেজটা হয়তো পাবে না। আবার এই ইমবেডেড করে দিলে, আমি যদি এই ইমবেড করে দেই তাহলে এই ক্রস চিহ্নটা চলে যায়। এই যে গেছি, তো এভাবে আমি একটা ইমেজ ওপেন করব না, এতে করেও আমার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। দেখছেন আমার ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। তো আদর্শ উপায় হচ্ছে আমি ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল ও দিয়ে আমি ইমেজ ওপেন করব, এটা যেন মনে থাকে। আর একটা বিষয়, এখন আমার এই ইমেজটা তো আমার আর্টবোর্ডের চেয়েও বড়, তাই না? দেখেন আর্টবোর্ডের চেয়েও বড়, আর্টবোর্ডের চেয়েও বড়। এটাকে আমার ছোট করতে হবে। ছোট কীভাবে করব? এইভাবে ধরে এইভাবে ছোট করব, তাই না? এভাবে ছোট করব। আমার পাখির সাইজ কি আর পাখির সাইজ আছে? কেমন মোটা হয়ে গেছে, কেমন হচ্ছে আকৃতি নষ্ট হয়ে গেছে না? তো আমি কখনোই এভাবে কোনো ইমেজকে ছোট করব না। আমি সবসময় এই যে কর্নারে আমার সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে আমি এখানে এই কর্নারে ধরে আবার এমন করব না, কর্নারে ধরে আমি অল্টার এবং শিফট প্রেস করে তারপরে এইভাবে ছোট করব। তাতে হয় কি, একটা রেশিও মেনটেন করে সে ছোট হয়। বা বড় করলেও এটা আমি এখানে বা ইলাস্ট্রেটরে বা ফটোশপে যেখানেই হোক আমি এভাবে অল্টার এবং শিফট প্রেস করে একটা রেশিও মেনটেন করে ছোট বড় করব। হ্যাঁ, এক্ষেত্রে একটু ঝামেলা হয় যে ধরেন আমার উপরে বা এই হাইট এবং উইথটা মিলাতে একটু ঝামেলা হয়, যে আমি চাইবো যে আমার হাইট এবং উইথটা যেন মিলে। যদি আমার না মিলে সেক্ষেত্রে আমি একটু হয়তো হালকা একটু এদিক ওদিক করতে পারি, কিন্তু তাতে তো আর আমার ইমেজের কোয়ালিটিটা বিকৃত তো আর হচ্ছে না। কিন্তু আমি যদি এভাবে ধরে এইভাবে ছোট করি তাহলে কিন্তু আমার ইমেজের বিকৃতি ঘটবে। তো আমি এটা কখনোই করব না। আমার আর্টবোর্ড নিয়ে আরও কিছু কথা ছিল, বা কীভাবে আমি আরও 2-3টা আর্টবোর্ড নিতে পারি। আজকে যেহেতু হচ্ছে না, আমি এটা ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখাবো। ওকে, কীভাবে আমি এখানে তো একটা আর্টবোর্ড নিয়ে আসছি, তাই না? তো আমি গতকালকে যেটা দেখিয়েছিলাম যে আমি 2টা আর্টবোর্ড নিলে আমি ওই যে যখন আর্টবোর্ডটা নেই তখনই ওইখানে আমি যদি 2 সিলেক্ট করে দিই তাহলে আমার 2টা আর্টবোর্ড চলে আসবে। তো আমি যদি আমার কাজের মাঝে যদি মনে হলো যে আমার আরেকটা আর্টবোর্ড দরকার, তো আমি এক্সট্রা একটা আর্টবোর্ড কীভাবে নিয়ে আসবো সেটা আবার আমি আজকে যেহেতু সময় নাই আমি কালকে দেখাবো। ওকে, তো আমি যতটুকু আজকে দেখালাম এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি যদি একটু করে দেই সামারিটা নেই, সেটা হচ্ছে দেখলাম আমি কিভাবে আমার আর্টবোর্ডটাকে আমি এডিট করতে পারি। এডিট মানে কিভাবে আমি একটা আর্টবোর্ডটা নিয়ে আসার পরেও আর্টবোর্ডটার সাইজটাকে বাড়াতে পারি, কমাতে পারি। এবং আমি যদি ব্লিড না নিয়ে আসি তাহলে কিভাবে আমি কাজ শুরু করার মাঝে বা কাজ করার মাঝে অথবা কাজ শুরু করার দিকে বা হচ্ছে কাজের শেষের দিকে আমি ব্লিডটা কিভাবে নিতে পারি। ওকে, তারপরে দেখালাম আমার সিলেকশন টুলটা, আমি যে কোনো কিছুকে সিলেক্ট অবশ্যই করতে হবে, এই জন্য আমার সিলেকশন টুলটা দরকার। এরপর আমি রেক্টেঙ্গুলার টুলটা দেখালাম। এই যে রেক্টেঙ্গুলার টুল দ্বারা আমি কিভাবে একটা রেক্টেঙ্গুলার নিতে পারি, শেপ নিতে পারি। এবং ব্লেডের কাজ কি? কিসের কাজ? ব্লেডের কাজ কি? ব্লেডের কাজ কি? আচ্ছা, আপনি গতকালকে ছিলেন না, তাই তো? ব্লেডের কাজ হচ্ছে আমি যখন প্রিন্ট দিব তখন এই প্রিন্টার যেন আমার প্রিন্ট দেওয়ার পরে তো কাটে। ওকে, একসাথে অনেকগুলো প্রিন্ট হয়, এই প্রিন্টগুলো পরে কাটে। যেমন আপনি ওই যে ফটো স্টুডিওতে যে ছবি তোলার পরে অনেকগুলো প্রিন্ট করার পরে ছবিগুলো কাটে না, এরকমের প্রিন্টারে প্রেসেও প্রিন্ট একসাথে অনেকগুলো প্রিন্ট করে, তারপরে ওইগুলোকে আলাদা আলাদা করে কাটে। তো ওই কাটার সময় যদি আমার একটু এদিক ওদিক হয় তাহলেই তো আমার ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে বা আমার যে পরিমাপ মেজারমেন্ট সেটা নষ্ট হয়ে যাবে। তো
তো ওইখানে আমি একটু বাড়তি জায়গা রেখে তারপরে প্রিন্ট করে। তো ওই বাড়তি রাখার জন্যই হচ্ছে আমার এই ব্লেডটা দেওয়া। ওকে, ব্লেডটা আমার এখানে নাই, এখানে আছে, এই যে ব্লেডটা দেওয়া। ব্লেডটার পারফেক্ট সাইজ কত? বিল্টের পারফেক্ট সাইজ হচ্ছে আপনার ডিজাইনের উপরে বা আপনার আর্টবোর্ডের উপরে নির্ভর করবে। তো আমি সাধারণত 0.125 রাখতেছি। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে। তো যেটা বলতেছিলাম যে আমি একটা রেক্টেঙ্গুলার নিতে পারি এবং রেক্টেঙ্গুলারটা কিভাবে রেশিও মেনটেন করে নিব বা একটা নির্দিষ্ট সাইজে নিব সেটাও দেখালাম। তারপরে আমি এটার কালার কিভাবে ফিল কালার এবং হচ্ছে স্ট্রোক কালার চেঞ্জ করা যায় বা নান করা যায় সেটা দেখালাম। আর আমি এই আমার ডিজাইনটাকে কিভাবে আমি সেভ করব অথবা একটা ইমেজ কিভাবে ওপেন করব এটা আমি আজকে আমরা এই বিষয়গুলো দেখছি। তো আগামীকালকে ইনশাআল্লাহ আবার নতুন কিছু দেখব। ওকে, আমি আর্টবোর্ডটা কিভাবে আমি আরও নতুন আর্টবোর্ড নিয়ে আসা যায় এবং হচ্ছে বাকি যেগুলো আছে এই কাজগুলো দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আশা করি আগামীকালকে আবার সবাই আমরা সঠিক সময়ে উপস্থিত হব। আর কারো যদি ইলাস্ট্রেটরের লিংকটা দিয়ে দেন। এইভাবে প্রতিদিন আমি লিংক দিতে পারবো না। ঠিক আছে, একটা আপনারা ওই লিংকটাকে সেভ করে রাখবেন। যে লিংক না ভাইয়া, ক্লাস লিংক না তো, ইলাস্ট্রেটরের লিংকটা আমি ওইটা ছিল না তো। আচ্ছা ঠিক আছে, আমি তো কালকে ছিলাম না। ওকে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, ক্লাস লিংক ওই একটাই থাকবে, ওইটাকেই আপনারা সেভ করে রাখবেন। আমি ওই লিংকের ভিতরেই নতুন ভিডিওগুলো দিব, ওই লিংকের ভিতরেই নতুন ভিডিও দিব। ঠিক আছে, আর দু একদিন পর পর আমি রেগুলার ক্লাস ভিডিও আপলোড করব না, কয়েকদিন পর পর করব। আর যারা ক্লাস করবে না তাদেরকে এখান থেকে এটা অফিস থেকেই করে দিবে ওরা এখানে হলুদ মার্ক, বা আপনি 2-3 দিন আসতেছেন না, আপনি হলুদ মার্ক করে দেয়, বা আপনি একদমই অনেক দিন ধরে আসতেছেন না, উইদাউট নোটিসে আপনাকে রেড মার্ক করে দিবে। হয়তো গ্রুপ থেকেও করে দিবে, রিমুভ করে দিবে, সেক্ষেত্রে কিন্তু আর আপনি ক্লাসগুলো পাবেন না। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।